আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন টিউব। আমি তোমাদের টিচার ওমর। আজকের ভিডিওতে আমরা এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার অসীম কুমার শাহ স্যারের বইয়ের সরলরেখার দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ 3V এই অধ্যায়টি সম্পূর্ণ সলভ করব। উদাহরণ এবং অনুশীলনের যত প্রবলেম আছে সবগুলোই সলভ করব। আর শুরুতে হচ্ছে এই অধ্যায়ের জন্য যে নতুন কিছু সূত্র আমরা পাবো সেই সূত্রগুলো নিয়ে একটু আমি আলোচনা করে নেব, যাতে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। আর ম্যাথের সাথে সাথে প্রত্যেকটা ম্যাথের সাথে সাথে প্রয়োজনীয় সূত্রগুলো কিন্তু আমরা আবারও রিপিটলি বইলা দিই। হ্যাঁ, আমি এখানেও সেম টু সেম সেইভাবে বইলা দিব। আরেকটা জিনিস বলি, তোমরা যারা নতুন আছো তাদের জন্য, যে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবা এই ভিডিওর চ্যাপ্টারসটা অ্যাড করা থাকে। চ্যাপ্টারটা হলো যে আমাদের কোন টাইমে কোন জিনিসটা আছে, অর্থাৎ আমরা ভিডিওর একদম শুরুর দিকে ইন্ট্রোটা শুরু করব, অর্থাৎ 0 মিনিট 0 সেকেন্ড থেকে আমাদের ভিডিওর ইন্ট্রো থাকবে এখন যেটা চলতেছে। তারপর হচ্ছে আমরা ফর্মুলাগুলো দেখাবো। হ্যাঁ, ফর্মুলা হচ্ছে হয়তো 1 মিনিট 10 সেকেন্ড থেকে আমরা ফর্মুলাটা স্টার্ট করলাম। তারপর উদাহরণ 1-এর প্রবলেমটা সলভ করলাম 2 মিনিট 10 সেকেন্ড থেকে। এভাবে একটা টাইম স্ট্যাম্প দেখবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো তোমার যেই অংশটা প্রয়োজন শুধু সেই অংশের উপর ক্লিক করলেই হবে, তুমি সেই জিনিসটা পাওয়া যাবে। যেমন কারো যদি 3-এর 1 প্রশ্ন নাম্বার 3-এর 1 দরকার হয়, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, দেখবা লেখা আছে 3-এর 1, তার পাশে একটা টাইমিং লেখা আছে। সেই টাইমিংয়ের উপর যদি তুমি ক্লিক করো, তোমার ভিডিওর 3-এর 1 অংশটাই চলে আসবে। 3-এর 1-এর যে প্রবলেমের সলিউশনটা সেটাই চলে আসবে। শুধু তোমার সম্পূর্ণ ভিডিও বারবার দেখার কোনো প্রয়োজন নাই। যখন যে অঙ্কে আটকে যাবা, যদি করতে করতে আটকে যাও, তখন সেই অঙ্কটার সলভটাই শুধু দেখে নিবা। হ্যাঁ, আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা হচ্ছে অসীম কুমার শাহ স্যারের বইয়ের ফুল সলভের, হ্যাঁ, পুরো বইটার সলভের যে প্লে লিস্টটা আছে সেটা অ্যাড করে দিব। সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমাদের কিন্তু ফিজিক্সের শাহজাহান তপন স্যারের বইয়ের সলভ, অধ্যায়ভিত্তিক সলভ আছে। আমরা ইসাক স্যারের সলভ এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ রাইটার আছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সো আমাদের প্লেলিস্টগুলো চেক করো, যে আমাদের আপডেট নতুন নতুন জিনিসগুলো অ্যাড হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিব। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো, যাতে আমরা আরও নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ওকে, সো এই চ্যাপ্টারের আমার যে সূত্রগুলো আমরা পাবো এখানে, নতুন যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে যদি কথা বলি, ধরো আমার এ এবং বি, এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এই বিন্দুটা, আর বি আর একটা বিন্দু সেটা হচ্ছে x2 y2। এই দুই বিন্দুকে সি বিন্দু হচ্ছে বিভক্ত করছে। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy, এমনভাবে বিভক্ত করছে যে এই এ থেকে সি এর দূরত্ব এবং সি থেকে বি এর যে দূরত্ব, এদের অনুপাত m1:m2 হয়। যদি এরকম হয়, প্রথম বিন্দু থেকে সি এর দূরত্ব অর্থাৎ বিভাজনকারী বিন্দু, যে বিন্দুটা এই এবি রেখাকে বিভক্ত করতেছে, এবং দ্বিতীয় বিন্দু থেকে এই বিভাজনকারী বিন্দুর দূরত্বের অনুপাত m1:m2 হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর এক্স স্থানাঙ্ক হবে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর ওয়াই স্থানাঙ্ক হবে m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর এই সি বিন্দুটা যদি এ বি এর বাহিরে থাকতো, এ এবং বি এর বাহিরে থাকতো, তখন আমরা বলতাম এটা বহির্বিভক্ত করছে, মানে বাহিরে আছে। হ্যাঁ, ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু x1 y1, আর এইটা হচ্ছে আমার বি বিন্দু x2 y2, আর এদের বর্ধিতাংশের উপর, হ্যাঁ, সি হচ্ছে বাহিরে অবস্থিত, সি হচ্ছে xy। সেক্ষেত্রে আমরা প্রথম বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত অর্থাৎ বিভাজনকারী বিন্দু পর্যন্ত এই জিনিসটাকে চিন্তা করতাম m1, আর দ্বিতীয় বিন্দু থেকে বিভাজনকারী বিন্দু পর্যন্ত চিন্তা করতাম হচ্ছে m2। ওকে, সো সেম জিনিস, জাস্ট সি বিন্দু এখন বাইরে আছে, তখন আমরা বলতাম যে এটা বহির্বিভক্ত করছে। আর বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে প্রায় সেম থাকবে, জাস্ট প্লাসগুলোর জায়গায় মাইনাস থাকবে, m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, আর y ইকুয়াল হবে m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো, আর বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে এই ফর্মুলাটা। আর এই বিন্দুটা একটু সতর্কতার সাথে বুঝে নিবা যে m1 দিয়ে আমরা বুঝতেছি এসি, হ্যাঁ, m1:m2 হচ্ছে ac/bc, অর্থাৎ প্রথম বিন্দু থেকে বিভাজনকারী বিন্দুর দূরত্ব, দ্বিতীয় বিন্দু থেকে বিভাজনকারী বিন্দুর দূরত্ব, যখন এটা বহির্বিভক্ত হবে। ওকে, সো সেই জিনিসটা একটু খেয়াল করে তোমরা খেয়াল করবা। এইবার হচ্ছে আমরা দেখব মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র। মধ্যবিন্দু, ধরো দুইটা বিন্দু আমার, একটা হচ্ছে x1 y1 আর একটা বিন্দু হচ্ছে আমার x2 y2। এদের যদি আমি ঠিক মধ্যবিন্দুটা বের করি, মধ্যবিন্দুর নির্ণয় সূত্র হচ্ছে জাস্ট x1 প্লাস x2/2
ভুজদ্বয়ের যোগফল বাই 2, কুটিদ্বয়ের যোগফল বাই 2, মধ্যবিন্দু তাই 2 দিয়া ভাগ, সহজ হিসাব। ওকে, আমার বিন্দুটা হয়তো যদি একটু পাশে সরে গেছে, ধরো একদম মিডলে আছে, হ্যাঁ। মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2, কুটিদ্বয়ের যোগফল বাই 2, মানে এক্স গুলার যোগফল বাই 2, ওয়াই গুলার যোগফল বাই 2, যে এই দুইটা বিন্দুর আমরা মধ্যবিন্দু বের করতেছি। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ত্রিভুজের মধ্যমাগুলা যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি ভরকেন্দ্র। হ্যাঁ, ধরো এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু x1 y1, আরেকটা শীর্ষবিন্দু x2 y2, আরেকটা শীর্ষবিন্দু হচ্ছে x3 y3। এই হচ্ছে এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি হয়, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে এই 3টার যোগফল ডিভাইডেড বাই 3, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। সো এই 3টা সূত্র যদি আমরা মোটামুটি পারি আর আগের সূত্রগুলো এবং কনসেপ্টগুলোর ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে সলভ করে ফেলতে পারবো। উদাহরণ 1-এ বলা হচ্ছে 3, 5 এবং -2, -1 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দুটি 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে, আমি ধরলাম প্রথম বিন্দুটা স্থানাঙ্ক x1 y1 আর দ্বিতীয়টা হচ্ছে x2 y2, আর যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে m1:m2। আমাকে বলছে হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে। আচ্ছা, তো আমরা জানি অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে ওই বিভাজন বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর কুটির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এটা হচ্ছে, হ্যাঁ, অন্তর্বিভক্ত করছে যে বিন্দুটা তার স্থানাঙ্ক, এটা হচ্ছে ভুজের মান এই অংশটা, আর এটা হচ্ছে কুটির মান। ওকে, সো m1x2 প্লাস m2x1, এখন জাস্ট সিম্পলি আমরা এখানে মানগুলো বসাই দিই। কোন মানটা কি এটা তো আমরা আগে আইডেন্টিফাই করছি। m1x2, m1 এর মান হচ্ছে 2 আর x2 হচ্ছে -2, তাহলে 2 × -2 প্লাস m2x1, m2 এর মান হচ্ছে 4 আর x1 এর মান হচ্ছে 3, তাহলে 4 × 3 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে হচ্ছে 2 + 4। একইভাবে কোটির জন্য আমরা যদি বের করি m1y2 প্লাস m2y1, m1 হচ্ছে 2, y1 হচ্ছে -1, 2 × -1 প্লাস m2y1, m2 এর মান হচ্ছে 4 আর y1 এর মান হচ্ছে 5, তাহলে 4 × 5 ডিভাইডেড বাই m1 প্লাস m2, অর্থাৎ 2 + 4। ওকে, তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে -4 + 12, -4 + 12 ডিভাইডেড বাই 6, আর এখানে হচ্ছে -2 + 20 ডিভাইডেড বাই হচ্ছে 6। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 8/6, 18/6। এখানে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে হচ্ছে উত্তরটা হচ্ছে 4/3, আর এখানে 6 দিয়ে 18কে কাটলে হচ্ছে 3, 3 × 6 = 18, সো উত্তরটা হচ্ছে 4/3,3। আমাদের বিভাজন অন্তর্বিভক্তকারী বিন্দুটা হচ্ছে 4/3,3। আমরা চলে যাব পরের প্রশ্নে। একটি ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু এত এত, আর এটা হচ্ছে তার ভর কেন্দ্র। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত জানতে চাইছে। সো আমরা একটা ত্রিভুজ এখানে নিতেছি, যে একটা ত্রিভুজ যার একটা শীর্ষবিন্দু আমাকে বলছে 2, 7, আরেকটা বলছে 6, 1, আরেকটা আমি জানি না সেটা হচ্ছে xy, আর দেওয়া আছে আমার কাছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রের মান হচ্ছে 6,4, 2, 7, 6, 1 xy আর হচ্ছে 6,4। তো আমাকে বলছে যে xy তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। এটা হচ্ছে ভরকেন্দ্রের বুঝ, এটা হচ্ছে শীর্ষবিন্দুগুলোর বুঝ, এই তিনটা হচ্ছে শীর্ষবিন্দুর বুঝ, আর আমরা ভরকেন্দ্রের কুটি এবং শীর্ষবিন্দুর কুটিগুলো একটু আইডেন্টিফাই করে নিই। ওকে, তো আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের ক্ষেত্রে কি জানি, যে ভরকেন্দ্রের বুঝের মান অর্থাৎ 6 ইকুয়াল হবে শীর্ষগুলার যোগফল, শীর্ষগুলার বুঝের যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে শীর্ষগুলার বুঝ হচ্ছে 2, 6x, তাহলে 2 + 6 + x ডিভাইডেড বাই 3। আবার কুটির ক্ষেত্রেও ঠিক সেমই নিয়ম, যে ভরকেন্দ্রের কুটি অর্থাৎ 4 ইকুয়াল হবে শীর্ষগুলার কুটির যোগফল ডিভাইডেড বাই 3, অর্থাৎ 7 + 1 + y ডিভাইডেড বাই 3, 7 + 1 + y ডিভাইডেড বাই 3। তাহলে এখানে 6 আর 3 গুণ করলে হচ্ছে 18, আর এখানে 2 + 6 হচ্ছে 8, 8 + x, আর 8 এই পাশে আসলে 18 - 8 ইকুয়াল হচ্ছে x, আর আমরা পাচ্ছি x ইকুয়াল হচ্ছে 10। এখান থেকে আমরা যেটা লিখতে পারি 3 × 4 = 12 ইকুয়াল হচ্ছে 7 আর 1 8, 8 + y, আর y ইকুয়াল হচ্ছে 12 - 8, আর y ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে 4।
সো আমার যে বিভাজন তৃতীয় শীর্ষবিন্দু আছে, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 10,4 xy, অর্থাৎ xy অর্থাৎ 10,4। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10,4। আমরা চলে যাব পরের প্রশ্নে, উদাহরণ 3। উদাহরণ 3-এ আমাদেরকে দুইটা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দুকে আমরা ধরলাম x1 y1, আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মনে মনে চিন্তা করলাম x2 y2। বলছে এই বিন্দুদ্বয় সংযোগ সরলরেখাংশকে x অক্ষ ও y অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করতে। x অক্ষ এবং y অক্ষ এদের সংযোগ সরলরেখাকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। সো এই ম্যাটটার মধ্য দিয়ে আমি কয়েকটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখতে চাই যে এই টাইপের যখন প্রশ্ন আসবে, অর্থাৎ অনুপাত নির্ণয় করো, যে অনুপাতটা বিভক্ত হয় সেই অনুপাতটা নির্ণয় করো, এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে মনে রাখবা আমরা এই টাইপের অনুপাতগুলোরে t:1 বা k:1 বা m:1 বা p:1 মানে something:1 এই আকারে ধরবো। হ্যাঁ, m1:m2 ধরবো না, তাতে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হবে। হ্যাঁ, m1:m2 ধরলেও হবে, কিন্তু সেই তুলনায় এই আকারে ধরলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। আর এইটাকে এইভাবে ধরা যায় কেন, পরেরটাকে কেন 1 ধরা যায় সেটা একটু যদি বলি, কারণ আমরা অনুপাত রাশিগুলোকে কিন্তু যে কোনো কিছু দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই দুটোটাকে যদি আমি m2 দ্বারা ভাগ করে দিই, m2 কাটা, এখানে m1/m2 তো একটা মান পাবো, ওই মানটাকে যদি আমি কে চিন্তা করলাম তাহলে k:1 এখানে হচ্ছে 1। সো যে কোনো অনুপাতকেই something:1 আকারে সাজানো যায়, যদি দুইটা রাশির অনুপাতকে something:1 আকারে সাজানো যায়। সো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই টাইপের যত প্রশ্ন আমরা সলভ করব, যে আমাদের অনুপাতটা জানতে চাইছে, হ্যাঁ, যে অনুপাতে বিভক্ত হয় সেই অনুপাতটা জানতে চাইছে, সেই অনুপাতটাকে আমরা এই ফরম্যাটে ধরবো, something:1, p:1, m:1, k:1, t:1। ওকে, সেকেন্ড যে তথ্যগুলো আমাদের জানতে হবে যে আমার x অক্ষের উপর x অক্ষে যে কোনো বিন্দুতে কোটি 0, কোটি বা y এর মান 0, আর y অক্ষের যে কোনো বিন্দুতে ভুজ বা x এর মান 0 হয়। কেন? কারণ যখন তুমি x অক্ষে থাকো তার মানে হচ্ছে কি, মূল বিন্দু থেকে শুধু ডানে বা বামে গেছো, উপর নিচে ওঠো নাই। সো উপর নিচে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে y এর মান কত? 0, কারণ y এর মান যদি প্লাস হয় আমাদের উপরে উঠতে হয়, আর মাইনাস হইলে নিচে নামতে হয়। সো x অক্ষে মানে হচ্ছে তুমি ডান বামে গেছো, শুধু উপরে নিচের কোনো ভ্যালু নাই, তাই y এর মান 0। আর যখন তুমি y অক্ষে থাকো তার মানে শুধু উপরে বা নিচে গেছো, ডান বামে যাও নাই মানে x বা ভুজের মান 0। সো এই সমস্ত তথ্য, এই তথ্য তিনটা, একটা হচ্ছে যে আমার যদি অনুপাত বের করতে বলে k:1, m:1, t:1, something:1, আমরা এই ফরম্যাটে ধরবো, তাহলে ম্যাথটা ইজি হবে। আর x অক্ষে কোটি 0, y অক্ষে ভুজ 0, এই তথ্যগুলোকে জানলেই আমরা হচ্ছে এদের মানে এই টাইপের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো। ওকে, সো প্রথমত আমরা x অক্ষ কত অনুপাতে ছেদ করছে, আমরা ধরি x অক্ষ হচ্ছে k:1 অনুপাতে ছেদ করছে। হ্যাঁ, এই দুই বিন্দু সংযোগ সরলরেখাকে x অক্ষ k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তো এখন আমার অনুপাতটা যেহেতু k:1, তার মানে এই k হচ্ছে আমার m1 আর 1 হচ্ছে m2। x অক্ষে আমরা কি জানি, কোটি 0, তাহলে হচ্ছে কোটির সূত্র কি, m1y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে কোটির সূত্র, কোটি ইকুয়ালস টু 0। জাস্ট সিম্পলি এখানে মানগুলো আমরা বসাই দেই। এখানে আমাদের m1 হচ্ছে k আর y2 হচ্ছে 6, তাহলে হচ্ছে 6k, m2 হচ্ছে 1 আর y1 হচ্ছে -4, 1 আর -4 মানে -4 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ k প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এই k প্লাস 1 এই পাশে যায় 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। সো 6k -4 ইকুয়ালস টু হচ্ছে 0, আর 6k ইকুয়ালস টু হচ্ছে 4, আর k ইকুয়ালস টু হবে হচ্ছে 4/6, আর আমরা 2 দিয়ে ভাগ করলে k ইকুয়ালস টু কত হবে, 2/3। k এর নিচে মনে মনে 1 আছে, তাহলে আমরা বলতে পারি যে k:1 ইকুয়াল হচ্ছে 2:3। ওকে, সো অনুপাতটা হচ্ছে k:1 মানে 2:3, অর্থাৎ x অক্ষ দ্বারা এই দুই বিন্দুর সংযোগ সরলরেখা k:1 অর্থাৎ 2:3 অনুপাতে বিভক্ত হয়। ওকে, এবার আমাদের বের করতে হবে y এর জন্য কত হয়। সো y এর জন্য অনুপাতটাকে আমরা অন্য একটা অনুপাত ধরি, y অক্ষ দ্বারা আমরা ধরলাম এইটা হচ্ছে p:1 অনুপাতে বিভক্ত হয়, p:1। সো এই p:1টা আমাদের বের করতে হবে, এটা হচ্ছে এই ক্ষেত্রে m1 আর এটা হচ্ছে আমার কি m2। তো y অক্ষে ভুজের মান কত হয়, 0। সো ভুজ নির্ণয় সূত্র কি, ভুজ নির্ণয় সূত্র হচ্ছে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই কত, m1 প্লাস m2 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাই দেই, m1x2, হ্যাঁ, তাহলে m1 হচ্ছে p আর m1x2, m1 হচ্ছে p আর x2 হচ্ছে -3, তাহলে p ইন্টু -3 প্লাস m2 হচ্ছে 1 ইন্টু x1, 1 ইন্টু 2 মানে 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। প্রশ্ন মতো এটা হচ্ছে 0। সো এই p প্লাস 1 এই পাশে 0 সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। সো -3p প্লাস 2 থাকলো ইকুয়ালস টু হচ্ছে 0। এই 2 এই পাশে আসলে -2, তাহলে -3p ইকুয়ালস টু হচ্ছে -2, আর p ইকুয়ালস টু আমি পাচ্ছি হচ্ছে -2/-3, মাইনাস মাইনাস কাটা, তাহলে p:1 ইকুয়াল টু হচ্ছে 2:3,
p:1 হচ্ছে 2:3। তাহলে হচ্ছে y অক্ষ এই দুই বিন্দু সংযোগ রেখাকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, সো আমরা চলে যাব পরের প্রশ্নে। অনুশীলনের প্রশ্ন নাম্বার 1। আমাদের এখানে দুইটা বিন্দু দিছে, এত 1,2 ও 4,7 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশকে যে বিন্দুটি 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদেরকে দুইটা বিন্দু দিচ্ছে, প্রথম বিন্দুটা আমার x1 y1, দ্বিতীয় বিন্দু হচ্ছে আমার x2 y2, আর যে অনুপাতটা দিছে সেটা হচ্ছে m1 m2। ওকে, তো এখান থেকে জানতে চাইছে আমার ওই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা জানি অন্তর্বিভক্ত করলে কোনো বিন্দুর স্থানাঙ্ক বুঝ হয় হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর কোটি হয় হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো সিম্পলি এখানে মানগুলো যদি আমরা বসাই দেই, m1 এর মান হচ্ছে 3 আর x2 এর মান হচ্ছে 4, 3 × 4 মানে 12, একবারেই বসাই দিলাম। দেন হচ্ছে m2 x1 m2 এর মান হচ্ছে 5 আর x1 এর মান হচ্ছে 1, 1 × 5 মানে 5, আর নিচে হচ্ছে m1 প্লাস m2 অর্থাৎ 3 + 5, এই যে আমার m1 m2। ওকে, এবার আমরা যদি y বের করি, m1 y2, m1 হচ্ছে 3 আর y2 এর ভ্যালু হচ্ছে 7, 3 × 7 হচ্ছে 21, m2 y1, m2 এর মান হচ্ছে 5 আর yn এর মান হচ্ছে 2, তাহলে 5 × 2 মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 এর মান হচ্ছে 3 আর m2 এর মান হচ্ছে 5, তাহলে 3 + 5। এখন আমরা যদি ক্যালকুলেশন করি যেটা পাবো, 12 আর 5 হচ্ছে 17, 17 বাই 3 5 8, আর এখানে 21 আর 10 হচ্ছে 31, 31 বাই 8। তাহলে আমার এই যে দুইটা বিন্দু দেওয়া ছিল তাদের সংযোগ রেখাকে অন্তর্বিভক্তিকারী বিন্দুটা হচ্ছে 17/8, 31/8। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 1-2। 1, 2 এবং 3, 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমার প্রথম যে বিন্দুটা এটা হচ্ছে আমার x1 y1, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে x2 y2, আর অনুপাতটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে m1 m2, এটা আমরা জানি। তো আমাদের হচ্ছে এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো অন্তর্বিভক্ত করলে আমরা জানি কি ওই বিন্দুটার স্থানাঙ্ক হয় হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর কোটির অংশটা হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, সো আমরা যদি বের করি, প্রথম অংশ হচ্ছে m1 x2, m1 হচ্ছে 2 আর x2 হচ্ছে 3, 2 × 3 হচ্ছে 6, প্লাস m2 x1, m2 হচ্ছে 3 আর x1 হচ্ছে 1, 3 × 1 হচ্ছে 3, আর নিচে হচ্ছে m1 প্লাস m2, তাহলে 2 আর 3 যোগ করলে 2 + 3 হচ্ছে 5। দেন m1 y2 প্লাস m2 y1, m1 হচ্ছে 2, y2 হচ্ছে 6, 2 × 6 মানে 12, আর m2 y1, m2 হচ্ছে 3 আর y1 হচ্ছে 2, 3 × 2 মানে হচ্ছে 6। ওকে, আর নিচে m1 প্লাস m2, 2 + 3, সো 6 আর 3 হবে 9, 9/5, আর নিচে হচ্ছে 12 আর 6 হচ্ছে 18, 18/2 আর 3 হচ্ছে 5। সো উত্তরটা হচ্ছে আমার 9/5, 18/5। অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9/5, 18/5। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 1-3 আমাদেরকে বলা হচ্ছে যে -6,2 ও -7,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলছে। তো আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে। আমরা ধরলাম প্রথম বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে m2। তাহলে আমরা বহির্বিভক্তিকরণের সূত্রটা যদি নিয়ে নেই, যে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই হচ্ছে m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই হচ্ছে m1 মাইনাস m2। আমরা জানি যে সিম্পলি যখন আমার বহির্বিভক্ত হয় তাহলে এই চিহ্নগুলো কিন্তু মাইনাস নিতে হবে। হ্যাঁ, অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমরা প্লাস নিতাম, বহির্বিভক্তকারীর ক্ষেত্রে মাইনাস নিতে হবে। সো এখানে জাস্ট মানগুলো আমরা যদি বসাই দিই, আমাদের প্রথম হচ্ছে m1 এর মান হচ্ছে 2, x2 এর মান হচ্ছে -7, তাহলে 2 × -7 মাইনাস m2 x1, তাহলে m2 এর মান হচ্ছে 3 আর x1 এর মান হচ্ছে -6, তাহলে 3 × -6 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, m1 হচ্ছে 2 আর m2 হচ্ছে -3, সরি 3, 2 - 3। একইভাবে এখানে যদি করি m1 y2, m1 হচ্ছে 2, y2 এর মান হচ্ছে y2 এর মান হচ্ছে 5, তাহলে 2 × 5 মাইনাস m2 y1, m2 এর মান হচ্ছে 3 আর y1 এর মান হচ্ছে 2, তাহলে হচ্ছে 3 × 2,
নিচে হচ্ছে m1 মাইনাস m2, তাহলে 2 মাইনাস 3। ওকে, তাহলে এখানে 2 আর মাইনাস 7 গুণ হলে মাইনাস 7 গুণে 14, মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 হচ্ছে 18, আর এখানে 2 মাইনাস 3 হচ্ছে মাইনাস 1, 2 মাইনাস 3 হচ্ছে মাইনাস 1। এখানে 5 দুগুণে 10 মাইনাস 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 2 মাইনাস 3 হচ্ছে মাইনাস 1। ওকে, মাইনাস 14 প্লাস 18 হচ্ছে 4, 4 বাই মাইনাস 1, 10 মাইনাস 6 হচ্ছে 4, 4 বাই মাইনাস 1, সো উত্তরটা আসতেছে হচ্ছে মাইনাস 4 মাইনাস 4, অর্থাৎ বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 4 মাইনাস 4। আমরা চলে যাব পরের প্রশ্নে, 1-4। এখানে বলা হচ্ছে a,2 b,2 এই দুই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে a:b অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে এরূপ বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দুটাও বের করতে হবে, বহির্বিভক্তকারী বিন্দুটাও বের করতে হবে। সো প্রথমত এই প্রথম বিন্দুকে আমরা ধরলাম x1 y1, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমার x2 y2, আর এই অনুপাতটা হচ্ছে m1 m2। আমার অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে এরূপ বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। শুরুতে আমরা অন্তর্বিভক্তিকরণের জন্য ট্রাই করি। অন্তর্বিভক্তিকরণের সূত্র আমরা জানি যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2 m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এখানে যদি সিম্পলি মানগুলো বসাই দেই, m1 এর মান হচ্ছে a, আর m1 x2 এর মান হচ্ছে b, তাহলে হচ্ছে ab, m2 x1 m2 এর মান হচ্ছে b, আর x1 এর মান হচ্ছে a, তাহলে হচ্ছে ab প্লাস ab, নিচে হচ্ছে m1 প্লাস m2 অর্থাৎ a প্লাস b। আর দ্বিতীয় ক্ষেত্রে m1 y2, m1 হচ্ছে a, y2 হচ্ছে 2, তাহলে 2a প্লাস m2 y1, m2 এর মান হচ্ছে b, আর y1 এর মান হচ্ছে 2, 2b ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে m1 প্লাস m2 a প্লাস b। ওকে, আমরা এই ক্ষেত্রে যেটা পাচ্ছি উপর হচ্ছে ab প্লাস ab মানে 2ab ডিভাইডেড বাই a প্লাস b, a প্লাস b, আর এখানে উপর থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে হবে a প্লাস b, নিচেও আছে a প্লাস b, সো a প্লাস b বাদ থাকবে হচ্ছে 2, তাহলে উত্তরটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু হচ্ছে 2ab বাই a প্লাস b 2, 2ab বাই a প্লাস b, 2। এবার যদি আমরা বহির্বিভক্তিকারী বিন্দুটা বের করতাম, ঠিক একই রকম সব ফর্মুলা হইতো, জাস্ট এখানে প্লাসগুলো আগে যেখানে নিছি সেখানে হইতো মাইনাস, অর্থাৎ সূত্রটা হবে এরকম m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। ওকে, সো এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই, m1 এর মান হচ্ছে a, x2 এর মান হচ্ছে b, তাহলে ab মাইনাস m2 x1, m2 এর মান হচ্ছে b, আর x1 এর মান হচ্ছে a, ab ডিভাইডেড বাই a মাইনাস b। ওকে, আর এখানে m1 y2, m1 এর মান হচ্ছে a, y2 এর মান হচ্ছে 2, তাহলে 2a মাইনাস m2 এর মান b, আর y1 এর মান হচ্ছে 2, তাহলে 2a মাইনাস 2b ডিভাইডেড বাই কত a মাইনাস b। সো আমরা যেটা পাচ্ছি এখানে a b b কাটা, তাহলে 0 বাই a মাইনাস b মানে হচ্ছে 0, আর এখানে উপর থেকে যদি আমি 2 কমন নেই, a মাইনাস b বাই a মাইনাস b, সো উপর নিচে a মাইনাস b বাদ থাকলো 2, তাহলে হচ্ছে 0,2। তাহলে আমার বহির্বিভক্তকারী প্রদত্ত বিন্দুদ্বয়কে a:b অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,2, আর অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক ছিল 2ab বাই a প্লাস b, 2। প্রশ্ন নম্বর 2 এর 1, a প্লাস b, b মাইনাস a ও a মাইনাস b, b প্লাস a, এই দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে এই দুই বিন্দুর সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। তো আমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আমি এটা একটা ছবি এখানে, যে আমার প্রথম বিন্দুটা হচ্ছে a প্লাস b, b মাইনাস a, আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে a মাইনাস b, b প্লাস a। ওকে, এখানে ভুজগুলো কোনটা? এইটা হচ্ছে, আর এইটা হচ্ছে ভুজ, আর কুটি হচ্ছে এইটা। সো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা কিন্তু খুবই সহজ, সিম্পল। যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হচ্ছে যে আমি দুঃখিত, এটা আমার মধ্যবিন্দু হয় না, এটা হচ্ছে মধ্যবিন্দুটা এদিক কোথাও হবে। সো মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুবই সহজ, জাস্ট
আমার যেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করব তাদের ভুজগুলোর যোগফল বাই 2, কোটিগুলোর যোগফল বাই 2। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলাটা কি, যে আমার যেই দুই বিন্দুর মধ্যবিন্দু বের করব তাদের ভুজগুলোর যোগফল। তাহলে এখানে ভুজ হচ্ছে a প্লাস বি, এখানে হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি প্লাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2। আবার কোটিগুলোর যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কোটি হচ্ছে b মাইনাস a প্লাস, আর এখানে হচ্ছে b প্লাস a ডিভাইডেড বাই 2। সো এখানে a কাটা, এখানে b কাটা। সো আমার যেটা আসতেছে 2a বাই 2, 2b বাই 2। সো 2 কাটা গেলে হচ্ছে a, b। সো এই হচ্ছে আমার মধ্যবিন্দুটার স্থানাঙ্ক, প্রদত্ত বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আবার 2 এর 2, এখানেও দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 7,7, অন্য বিন্দুটা হচ্ছে 3,5। বলছে এদের যে সংযোজক রেখা, এই রেখাটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। মধ্যবিন্দু একেবারেই সহজ, সাইডের দুইটা যোগফল ডিভাইডেড বাই 3, অর্থাৎ এখানে হচ্ছে ভুজ হচ্ছে 7, এই বিন্দুর ভুজ হচ্ছে 3, তাহলে মধ্যবিন্দুর ভুজ হবে 7 প্লাস 3/2। আবার প্রথম বিন্দুর কোটি হচ্ছে 7 আর দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 5, তাহলে মধ্যবিন্দু হবে হচ্ছে 7 প্লাস 5/2। তাহলে 7 আর 3 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,6। এই বিন্দুতে এই দুই বিন্দু সংযোগ সরলরেখা সমদ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা, আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 3 এর 1। এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে এত এত। এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু 3bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, আমি একটু বোঝার সুবিধার্থে একটু আইকা নিচ্ছি যে এইখানে চিত্রটা, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,4, এ বিন্দু -2,4, এই বিন্দুটা আমার x1 y1 হিসেবে কাজ করবে। আর এখানে ধরো বি বিন্দু এখানে কোথাও আছে, সাপোজ বি বিন্দু হচ্ছে 4,-5, বি বিন্দুর স্থানাঙ্ক। এবিকে আমি সি পর্যন্ত বর্ধিত করছি, এবিকে বর্ধিত করে এখানে সি পর্যন্ত আনছি। সি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমার বের করতে হবে। ধরো সি বিন্দুর স্থানাঙ্ক 100, এটাই আমরা বের করব। সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমার কাছে একটা শর্ত দেওয়া আছে যেন এবি ইকুয়াল টু 3bc হয়। এবি ইকুয়াল টু হচ্ছে 3bc, এবি ইকুয়াল টু হচ্ছে 3bc। আচ্ছা, তো এখন এ আর বি এর বাহিরে আছে সি বিন্দুটা, এ বি সংযোগ রেখার বাহিরে আছে। তাহলে এখানে বহির্বিভক্তিকরণের সূত্র করলেই হবে, x1 y1 x2 y2 আমার জানা আছে, এ বি এর বাহিরে আছে সি বিন্দু, এটা বের করা যাবে, কিন্তু আমাদের অনুপাতটা জানা নাই। তাহলে এখানে অনুপাতটা কি হবে? অনুপাত আমরা কি চিন্তা করি, m1 মানে কতটুকু, যে প্রথম বিন্দু থেকে আমরা যে বিন্দু অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করছে যে বিন্দু তার দূরত্ব, এবং দ্বিতীয় বিন্দু থেকে বহির্বিভক্তকারী বিন্দুর দূরত্বের অনুপাত, এই দুইটা অনুপাত। এইটা হচ্ছে আসলে m1 আর এইটা হচ্ছে m2 কে বোঝায়। তাহলে m1:m2 এখানে হবে ac:bc। m1 মানে ac অংশকে বোঝাচ্ছে, m2 হচ্ছে bc। তাহলে m1:m2 অনুপাতটা হচ্ছে ac:bc। তাহলে আমার ac:bc বের করা লাগবে, ac:bc এটা আমার লাগবে। এটা হলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যায়। তাহলে আমরা এখানে একটা ট্রিক করব, আমরা এই এবির উভয় পাশে এবি ইকুয়াল টু 3bc, এই ইকুয়েশনের উভয় পাশে আমরা বিসি অ্যাড করে দিই। তাহলে এবি প্লাস বিসি ইকুয়াল 3bc প্লাস বিসি। তাতে কি হইল, এবি প্লাস বিসি মানে কি, এবি প্লাস বিসি মানে কি হইল, এসি, এই পুরাটা হইল। তাহলে এবি প্লাস বিসি মানে হচ্ছে এসি, আর 3bc প্লাস বিসি মানে হচ্ছে 4bc। এই বিসি 4 এর সাথে এখানে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এসি বাই বিসি ইকুয়াল হচ্ছে 4, 4 এর নিচে হচ্ছে মনে মনে আছে 1। তাহলে ac:bc ইকুয়াল কত, 4:1। তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেলাম হচ্ছে 4:1। এটাই হচ্ছে আমাদের m1 m2 এই অঙ্কের জন্য। তো আমার এইখানে সি বিন্দুটা আছে বাহিরে, সি বিন্দু কোথায় আছে, বাহিরে। যেহেতু সি বিন্দুটা আছে সংযোগ সরলরেখার বাহিরে, এ আর বি এর সংযোগ সরলরেখার বাহিরে, তাহলে আমরা বহির্বিভক্তিকরণের ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হবে। সো ফর্মুলাটা কি আছে আমরা জানি, যে বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই হচ্ছে m1 মাইনাস m2, m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই হচ্ছে m1 মাইনাস m2। ওকে, আচ্ছা, এখন সিম্পলি জাস্ট আমরা ভ্যালুগুলো বসাই দিই। এখানে m1 এর মান হচ্ছে এই যে 4, আর x2 এর মান হচ্ছে 4। তাহলে 4 × 4 মানে 16, মাইনাস m2 এর মান হচ্ছে 1, আর x1 এর মান হচ্ছে -2। তাহলে 1 আর -2 গুণ করলে হচ্ছে -2, আর নিচে হচ্ছে m1 মাইনাস m2 অর্থাৎ 4 - 1। আবার এখানে কি হবে, m1y2। তাহলে m1 এর মান হচ্ছে 4 আর y2 এর মান হচ্ছে -5। তাহলে হচ্ছে 4 আর -5 গুণ হলে হচ্ছে -20 মাইনাস m1
m2y1 m2y1 তাহলে 1 ইন্টু 4 মানে হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে m1 মাইনাস m2 m অর্থাৎ 4 মাইনাস 1। সো আমরা সিম্পলি জাস্ট ভ্যালুগুলারে বসাই দিলাম। এখন যদি ক্যালকুলেশন করি 16 যোগ 2 আর নিচে 4 মাইনাস 1 হচ্ছে 3 মাইনাস 20 মাইনাস 4 হচ্ছে মাইনাস 24 4 মাইনাস 1 হচ্ছে 3 16 আর 2 হচ্ছে 18 18 ভাগ 3 তাহলে মাইনাস 24 ভাগ 3 18 হচ্ছে 318 3 8 24 তাহলে উত্তরটা হচ্ছে 6, -8। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -8। আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে 3/2, ঠিক সেম টাইপের একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তোমরা চাইলে যে আগের নিয়মটাও ফলো করতে পারো। এখানে আমি আরেকটা নিয়ম দেখাবো, ওইটার বিকল্প তোমরা এই দুইটা নিয়মের যে কোনো একটা নিয়মেই তোমরা 3/1 অথবা 3/2 সলভ করতে পারো। আমি এটার একটা ছবি এঁকে নিতেছি শুরুতেই, যে আমার এ বিন্দুর স্থানাঙ্ক বলা হচ্ছে যে -3 -1, এ বিন্দুর স্থানাঙ্ক -3 -1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 2, ধরলাম এই বি বিন্দুটা হচ্ছে এইটা, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,2। ওকে, তো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। এ ও বি বিন্দুদের স্থানাঙ্ক যথাক্রমে এত ও এত। এ বিন্দুর স্থানাঙ্ক -3 -1, বি বিন্দু 2,2। এ বি রেখাংশকে আমি এ বিকে বর্ধিত করলাম সি পর্যন্ত, হ্যাঁ, যেন এ বি ইকুয়াল টু বিসি হয়। এ বি ইকুয়াল কত হয়েছে? 2BC। এই সি বিন্দুর স্থানাঙ্ক আমার বের করতে হবে। আমি সিকে ধরলাম XY, এখানে বলছে এ বি ইকুয়াল টু 2BC, এ বি ইকুয়াল টু 2BC, এটা আমাদেরকে দেওয়া আছে। এ বি ইকুয়াল হচ্ছে 2BC, এই বিসি যদি এই পাশে আসে তাহলে এ বি বাই বিসি ইকুয়াল হচ্ছে 2, নিচে থাকে মনে মনে 1, তাহলে এ বি ইস টু বিসি কত? এ বি ইস টু বিসি ইকুয়াল হচ্ছে 2:1। সো এই এ বি ইস টু বিসি, এই যে অনুপাতটা, এটা হচ্ছে 2:1, অর্থাৎ বি বিন্দু এসিকে, আমি এটা বলতে পারি যে বি বিন্দু এসিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। বি কে যদি আমরা চিন্তা করি যে এসিকে বিভক্ত করছে, তাহলে হচ্ছে বি বিন্দু এসিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, কারণ বি বিন্দুটা এসি সরলরেখার মাঝে অবস্থিত। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এখন বি বিন্দুর স্থানাঙ্কের যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, যে বি বিন্দুর স্থানাঙ্কটা আমি নির্ণয় করতে চাই, তাহলে ফর্মুলাটা কি হইতো? এক্স স্থানাঙ্ক, অর্থাৎ বি, এখানে এক্স স্থানাঙ্ক হচ্ছে 2 ইকুয়াল কি হইতো? আমি একটু ধরি, এই বিন্দুটাকে আমরা ধরলাম x1 y1 আর এটা হচ্ছে আমার x2 y2। ওকে, তাহলে এখানে বি বিন্দু যেহেতু আমার এসিকে অন্তর্বিভক্তি করছে, তাহলে ভুজের সূত্রটা আমরা কি শিখছিলাম? যে m1 x2, হ্যাঁ, অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজের স্থানাঙ্ক হচ্ছে m1 x2, তাহলে m1 হচ্ছে 2 ইন্টু x, তাহলে 2x, m2 x1 তাহলে 1 ইন্টু -3 অর্থাৎ -3, নিচে হচ্ছে m1 প্লাস m2। আর কুটির জন্য সূত্র, অর্থাৎ বি বিন্দুর কুটি হচ্ছে 2, এই 2 ইকুয়াল লেখা যায় হচ্ছে m1 y2 তাহলে 2y প্লাস m2 y1, তাহলে m2 হচ্ছে 1 আর এখানে আছে -1, তাহলে সব মিলে হবে -1 এখানে। হ্যাঁ, এটা হবে -1, নিচে হচ্ছে m1 প্লাস m2 অর্থাৎ 2 প্লাস 1, সেটা 1 হইতো। ওকে, সো এইগুলো ক্যালকুলেশন করলে আমরা কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ XY কে পাওয়া যাব। এখানে 2 + 1 হচ্ছে 3, 3 দুগুণে হচ্ছে 6, 6 ইকুয়াল টু হচ্ছে 2x - 3, और 6 + 3 ইকুয়াল টু হচ্ছে 2x, और 2x ইকুয়াল টু হচ্ছে 9, और x ইকুয়াল হচ্ছে 9/2। আর এখানে 2 + 1 হচ্ছে 3, 3 দুগুণে 6, 6 ইকুয়াল টু 2y - 1, और 2y ইকুয়াল টু হচ্ছে 6 + 1 মানে 7, 2y ইকুয়াল টু হচ্ছে 7, और y ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে 7/2। তাহলে হচ্ছে আমার সি বিন্দুর স্থানাঙ্ক 9/2, 7/2, এটাই উত্তর, 9/2 7/2। তোমরা যদি আগের নিয়মটাও ফলো করে করতা যে আমার সি বিন্দু এবিকে বহির্বিভক্ত করছে, সেটাও কিন্তু সত্য। সেক্ষেত্রে তোমরা কি করতে হইতো? এসি ইস টু বিসিটা বের করে নিতে হইতো ওই আগের মতো করে। সো দুইটা নিয়মের যে কোনো একটাতে ফলো করতে পারো, সবগুলো নিয়মই কারেক্ট। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 3/3 আমাদেরকে বলা হচ্ছে এ 8,10 বি 18,20 বিন্দুদের সংযোগ রেখাংশকে কিউ এবং আর বিন্দু দুটি যথাক্রমে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত করে। কিউ এবং আর বিন্দুদের স্থানাঙ্ক নির্ণয় করো। পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে দেখাও যে পি কিউ ইস টু পি আর সমান পি বি স্কোয়ার। সো এখানে বেশ অনেকগুলো প্রশ্ন করছে, আমরা একটা একটা করে ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব। প্রথমে আমার যেই দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা x1 y1 x2 y2 চিন্তা করে নেই। ওকে, আর অনুপাতটা হচ্ছে কিউর ক্ষেত্রে, কিউ এবং আর দুটোটার ক্ষেত্রে m1:m2, জাস্ট কিউ করছে অন্তর্বিভক্তিকরণ, আর করছে বহির্বিভক্তিকরণ। তাহলে কিউ বিন্দুর জন্য সূত্রটা হবে হচ্ছে m1 x2
প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যেহেতু অন্তর্বিভক্তিকরণ করছে তাহলে হচ্ছে কিউর জন্য সূত্রগুলো হবে প্লাসের আর আর এর জন্য হবে মাইনাসের। সো কিউ বিন্দুর স্থানাঙ্ক m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আবার হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, আর আর এর স্থানাঙ্ক যদি আমি চিন্তা করি, আর এর স্থানাঙ্ক হবে হচ্ছে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, m1y2 মাইনাস m2y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। ওকে, সো এখন সিম্পলি আমরা ভ্যালুগুলো বসাই দিই কিউ বিন্দুর জন্য। m1x2, m1 এর মান হচ্ছে 2 আর x2 এর মান হচ্ছে 18, 2 × 18, 18 36। দেন হচ্ছে m2y1, m2x1, m2 এর মান হচ্ছে 3 আর এখানে x1 আছে হচ্ছে 8, 3 × 8 24 ডিভাইডেড বাই m1 প্লাস m2, 2 + 3। এখানেও নিচে 2 + 3 করে দেয় m1 প্লাস m2, আর উপরে হচ্ছে m1y2, m1 হচ্ছে 2 আর y2 হচ্ছে 10, 20 × 20 হচ্ছে 40 প্লাস m2, m2 এর মান হচ্ছে 3 আর y1 এর মান হচ্ছে 10, 3 × 10 মানে হচ্ছে 30। সো যে জিনিসটা দাঁড়ায় 36 আর 24 হয় হচ্ছে আমার 60, 60/5, এখানে 40 + 30 70, 70/5। ওকে, সো কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা যেটা পাবো 5 12 60, এখানে কাটাকাটি করলে 5 12 হবে আর এখানে কাটাকাটি করলে হবে 14, 5 14 70। সো কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12,14। একইভাবে যদি আমরা আর বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেই, m1x2, m1 হচ্ছে আমার এখানে m1 এর ভ্যালু কত 3, m1 এর ভ্যালু হচ্ছে 3 আর হচ্ছে x2 এর ভ্যালু হচ্ছে 18, 3 18 হচ্ছে 54, সরি 3 না, m1 এর ভ্যালু হচ্ছে 2 আর x2 এর ভ্যালু হচ্ছে 18, 18 × 36 মাইনাস m2x1 3 × 8, 3 × 8 24 মাইনাস 24 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, 2 - 3। এখানেও ঠিক একই রকম হবে m1y2, m1 এর মান 2, y2 এর মান হচ্ছে 20, 2 × 20 হচ্ছে 40 মাইনাস 3 × হচ্ছে 10 30 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, 2 - 3। সো আমি এখানে 36 থেকে 24 গেলে থাকে হচ্ছে 12/-1 আর এখানে 40 থেকে 30 গেলে থাকে হচ্ছে 10, 10 ডিভাইডেড বাই -1। এটা হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ আর এর স্থানাঙ্ক হচ্ছে -12, -10। ওকে, সো এই হচ্ছে কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক। এবার আসো আমরা আরও একটা, কিউ আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই পর্যন্ত করা হলো পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু। তাহলে এখন আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করি। আমরা জানি কোনো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হচ্ছে তাদের ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে এই দুই বিন্দুর আমি মধ্যবিন্দু বের করতেছি। তাহলে ভুজদ্বয়ের যোগফল বাই 2, ভুজ হচ্ছে 8 আর 18, তাহলে 8 + 18 ডিভাইডেড বাই 2, আর হচ্ছে কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটি হচ্ছে 10 আর 20, তাহলে 10 + 20 ডিভাইডেড বাই কত 2। ওকে, 8 আর 18 কত হয়? 8 আর 18 হয় হচ্ছে 26/2, আর 10 আর 20 হচ্ছে 30/2। তাহলে আমার এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 13,15, 13,15। ওকে, সো এই হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক, এই হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক, এই হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক। এখানে আমরা হচ্ছে নেক্সটে যেটা করব, এখানে আমাদের কিছু প্রুফ করতে বলছে, প্রমাণ করো যে দেখাও যে পি কিউ ইন্টু পি আর সমান পিবি স্কোয়ার। সো পি কিউ পি আর পিবি স্কোয়ার এগুলো আমরা বের করি, তারপর হচ্ছে আমরা এই জিনিসটা দেখা দিতে পারবো। পি কিউ মানে কি? পি আর কিউ বিন্দুর দূরত্ব, তাহলে আচ্ছা আমরা পি আর কিউ বিন্দুর যদি দূরত্ব বের করি, এখানে পি কিউর দূরত্ব, পি এ এক্স এর মান হচ্ছে 13 আর কিউতে এক্স এর মান হচ্ছে 12, তাহলে হচ্ছে এই দুইটার বিয়োগফল, ভুজদ্বয়ের বিয়োগফল 13 - 12 তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল, এখানে কোটি হচ্ছে 15 আর এখানে হচ্ছে 14, 15 - 14 তার স্কোয়ার ইকুয়াল 13 থেকে 12 গেলে 1, 1 কে স্কোয়ার করলে 1, 15 থেকে 14 গেলে 1, 1 কে স্কোয়ার করলে 1, তাহলে 1 + 1 হচ্ছে √2। এটা হচ্ছে পি কিউ বিন্দুর স্থানাঙ্ক। আমার নেক্সটে লাগবে হচ্ছে পি আর বিন্দু, পি এবং আর এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে হচ্ছে এখানে পি থেকে আর এর দূরত্ব যদি বের করি, পি বিন্দুতে হচ্ছে 13 আর এখানে হচ্ছে -12, তাহলে 13 - -12 অর্থাৎ 13 + 12 তার স্কোয়ার প্লাস 15 - -10, তার মানে 15 + 10 তার স্কোয়ার। তো 13 বার হচ্ছে 25, 25 স্কোয়ার হচ্ছে 625
আবার এখানে 15 আর 10 হচ্ছে 25, 25কে স্কোয়ার করলে কত হয় 625। ওকে, তাহলে 625 হচ্ছে √1250। সো এটাকে রুট করলে আমরা পাবো হচ্ছে, এখানে দুইটা 625 আছে, 625কে রুট করলে আমরা পাবো হচ্ছে 25, তাহলে উত্তরটা হচ্ছে 25√2, মানে এই অংশের ভ্যালু পিআর এর ভ্যালু 25√2। ওকে, তাহলে PQPR আমরা বের করছি। এবার আমরা বের করব পিবি স্কোয়ার, এটা বের করে দেখি। সো পিবি যেহেতু স্কোয়ার বের করতেছি, তাহলে আর আমার রুটটা নেওয়া লাগবে না। হ্যাঁ, শুধু রুট বাদে পি আর বি বিন্দুর দূরত্ব বের করে ফেললেই হবে। পি থেকে বি, পি আর এই বি। ওকে, তাহলে পি বিন্দু হচ্ছে 13, ভুজের মান 13, আর বি বিন্দুতে ভুজের মান হচ্ছে 18। তাহলে 13 - 18 তার স্কোয়ার প্লাস কোটির মান, পিতে কোটির মান হচ্ছে 15 আর বিতে কোটির মান হচ্ছে 20, তাহলে 15 - 20 তার স্কোয়ার। সো দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো জাস্ট আমরা অ্যাপ্লাই করতেছি। 13 থেকে 18 গেলে হচ্ছে -3 থাকে, তাকে স্কোয়ার করলে হচ্ছে হবে 9, সরি আমার 13 থেকে 18 গেলে হচ্ছে -5 থাকে, তাকে স্কোয়ার করলে হবে 25। আর এখানে 15 থেকে 20 গেলে থাকে হচ্ছে মাইনাস কত থাকে -5, -5কে স্কোয়ার করলে হবে হচ্ছে, এইখানেও আমার হবে 25, 5কে স্কোয়ার করলে 25। সো 25 হচ্ছে 50। হ্যাঁ, 50 আসতেছে। সো পিবি স্কোয়ারের মান হচ্ছে 50। তো আমাদের বলছে পিকিউ ইন্টু পিআর সমান পিবি স্কোয়ার প্রমাণ করতে। আমি যদি পিকিউ ইন্টু পিআর এর ভ্যালুটা আগে বের করে নিতাম, পিকিউ এর ভ্যালু হচ্ছে √2 আর পিআর এর ভ্যালু হচ্ছে 25√2, √2 ইন্টু 25√2। তাহলে এই √2 গুণ হলে হচ্ছে 2 ইন্টু 25 হচ্ছে 50। তাহলে আমি কি দেখতেছি, পিকিউ ইন্টু পিআর এর মানও 50, আবার পিবি স্কোয়ারের মানও 50। তাহলে পিকিউ ইন্টু পিআর ইকুয়াল কত পিবি স্কোয়ার। ওকে, সো আমাদের এটা দেখাইতে বলছিল, দেখানো হইল। শুট পিকিউ ইন্টু পিআর সমান পিবি স্কোয়ার। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 4-1। 4-1 কি বলছে যে এত এত বিন্দুদের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, এই দুই বিন্দুর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। সমত্রিখণ্ডন বিন্দু বলতে আমরা কি বুঝি, আমি শুরুতে একটা এই দুইটা বিন্দুকে নিয়ে নেই, যে এই বিন্দুটা সাপোজ আমার 7, 5 আর এই বিন্দুটা হচ্ছে -2, -1। ওকে, সাপোজ এখন সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে এরূপ দুইটা বিন্দু, যে এই দুইটা বিন্দু এই রেখাকে, এদের সংযোগ রেখাকে সমান 3টা অংশে ভাগ করে। ধরো এই ভাগগুলো সমান, এটা 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 এই তিনটা সমান। সমত্রিখণ্ডন বিন্দুর মানে হচ্ছে এরূপ দুইটা বিন্দু যারা এদের সংযোগ রেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে। এরূপ বিন্দু হবে দুইটা। দেখো, আমি যদি এই প্রথম বিন্দুটা এই বিন্দুটাকে চিন্তা করি, এই বিন্দুর এই পাশে আছে একটা ভাগ আর এই পাশে আছে 2 ভাগ, তাহলে হচ্ছে এই বিন্দুটা এদের সংযোগ রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করছে। আর এই বিন্দুর যদি বাম পাশে খেয়াল করে আছে 2টা ভাগ আর এই ডান পাশে আছে একটা ভাগ, তার মানে এই বিন্দুটা হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করছে। তো সমত্রিখণ্ডন বিন্দুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেই টেকনিকটাকে কাজে লাগে আমরা বিন্দুগুলো বের করব, সেটা হচ্ছে যে সমত্রিখণ্ডন বিন্দুগুলা 1:2 এবং 2:1 অনুপাতে বিভক্ত করে। সমত্রিখণ্ডন বিন্দুগুলা কি করে, দুইটা বিন্দু সংযোগ রেখাকে 1:2 এবং 2:1, 1:2, 2:1 এই দুই অনুপাতে সবসময় বিভক্ত করে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার x1, y1, এই বিন্দুটা হচ্ছে আমার x2, y2। আর এগুলোকে আমি চাইলে কিছু একটা ধরতে পারি, ধরো এটা a বিন্দু, এটা b বিন্দু, এটা c বিন্দু, এটা d বিন্দু। তো আমরা প্রথমত c এর জন্য চিন্তা করি। c এর জন্য অনুপাতটা হচ্ছে m1, m2 হচ্ছে 1 আর 2। তাহলে আমরা c বিন্দুর স্থানাঙ্ক কিন্তু খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি। আমরা জানি হচ্ছে অন্তর্বিভক্তিকরণের সূত্র m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আবার m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো আমরা আগে সি বিন্দুটা বের করি। সো সি বিন্দুর স্থানাঙ্ক আমার যেটা দাঁড়াচ্ছে m1x2, এখানে m1 এর মান হচ্ছে 1, x2 এর মান হচ্ছে -2, তাহলে হচ্ছে -2 m2x1, m2 এর মান হচ্ছে 2 আর x1 এর মান হচ্ছে 7, 7 দুগুণে তাহলে হচ্ছে 14, নিচে হচ্ছে m1 প্লাস m2, 1 প্লাস 2। আর দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে কোটির ক্ষেত্রে m1y2, তাহলে m1 হচ্ছে 1, y2 হচ্ছে -1, তাহলে -1 m2y1, তাহলে 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে 14 থেকে -2 গেলে 12, 12/3, 10 থেকে -1 গেলে হচ্ছে 9, 9/3। সো 12/3, 9/3 যেটা হয় 4,3, 4,3। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,3। ওকে, তো একইভাবে কিন্তু আমি ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। জাস্ট সেক্ষেত্রে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমরা কি করতে হবে, যে
M1 M2 হচ্ছে 1 2 না ধরে 2 1 ধরতে হবে। M1 is to M2 কে ধরতে হবে আমার কত 2 is to 1, অর্থাৎ M1 মানে 2 আর M2 কে 1 ধরে যদি আমি আবার ফর্মুলা করি তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাবো। বাট পরের বিন্দুটা যখন সি বের হয়ে গেছে, সি হচ্ছে 4,3, এই পরের বিন্দুটা ডি বিন্দু বের করার একটা টেকনিক আছে, শর্টকাট আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে ডি কিন্তু দেখো বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে কি বিসির মধ্যবিন্দু। তাহলে যদি আমরা মধ্যবিন্দুর সূত্র অ্যাপ্লাই করি তাহলে ডি বিন্দুটা আরেকটু ইজিলি বের হয়ে যাচ্ছে, এত বড় ক্যালকুলেশনের দরকার পড়তেছে না। হ্যাঁ, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কারণ ডি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2 কুটিদ্বয়ের যোগফল বাই 2। ঠিক আছে, তাহলে যে ভুজগুলো কত কত 4 আর -2, আমি -2 কে আগে লিখতেছি, একটা লিখলে হয় -2 + 4/2, আর কুটি হচ্ছে -1 + 3/2, -1 + 3/2। ওকে, তাহলে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। তাহলে -2 + 4 মানে 2, 2/2, -3 + -1 + 3 মানে 2, 2/2। সো ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। ওকে, তাহলে আমার এই সমত্রিখণ্ডন বিন্দুর একটাকে আমরা সি ধরছিলাম, সি বিন্দুর স্থানাঙ্ক 4,3, আর একটাকে ডি ধরছিলাম, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। আমি আবার বলতেছি সমত্রিখণ্ডন বের করার নিয়মটা হচ্ছে যে সমত্রিখণ্ডন বিন্দুগুলো 1:2, 2:1, 1:2, 2:1 এই দুই অনুপাতে বিভক্ত করে। প্রশ্ন নম্বর 4-এর 2, আমাদের কাছে দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে দেখাও যে -3, -2 এবং 6,4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুর একটি মূল বিন্দু। আচ্ছা, মানে এই দুই বিন্দু সংযোগকারী রেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে এরূপ বিন্দুদ্বয়ের ভিতরে একটা হচ্ছে মূল বিন্দু, এটা আমার দেখাইতে হবে, আর অপর বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমি এই দুইটা বিন্দুকে একটু লিখে নিই। বিন্দু দুইটা হচ্ছে -3, -2, আর একটা হচ্ছে 6,4। ওকে, তো এটা হচ্ছে আমার x1 y1 আর এটা হচ্ছে x2 y2। আচ্ছা, এখন মূল বিন্দু কোথাও একটা আছে, তো মূল বিন্দু ধরো এইদিকেই আছে। হ্যাঁ, মূল বিন্দু এই দুই বিন্দুর সংযোগ রেখাকে কত অনুপাতে বিভক্ত করছে আমি জানি না, তো আমি ধরলাম অনুপাতটা হচ্ছে k:1, কারণ আমরা আগেও বলছি যে যখন আমরা অজানা অনুপাত বের করব তখন something:1 এটা ধরবো, something:1। তো মূল বিন্দু এই দুই বিন্দু সংযোগ রেখাকে k:1 অনুপাতে বিভক্ত করে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে m2। তো আমরা এখন আমরা জানি কি মূল বিন্দুতে ভুজের মান কত, ভুজ কোটি দুটোটাই 0। সো মূল বিন্দুর ভুজ যদি বের করি, হ্যাঁ, এইটা যেহেতু অন্তর্বিভক্ত করছে এই দুই বিন্দু সংযোগ রেখা, মূল বিন্দু যেহেতু এদেরকে অন্তর্বিভক্ত করছে, তাহলে হচ্ছে অন্তর্বিভক্তিকরণের সূত্র অনুযায়ী m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়ালস হচ্ছে কত হবে 0, ভুজের মান 0। সো মানগুলো যদি আমরা এখানে বসাই দেই, m1 এর মান হচ্ছে এখানে k আর x2 এর মান হচ্ছে 6, তাহলে 6k m2 x1, m2 এর মান হচ্ছে 1, x1 এর মান হচ্ছে -3, তাহলে -3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ k প্লাস 1 ইকুয়ালস হচ্ছে 0। সো এখানে এই k প্লাস 1 0 সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, থাকবে হচ্ছে 6k -3, 6k -3 ইকুয়ালস হচ্ছে 0, और 6k ইকুয়ালস হচ্ছে 3, और k ইকুয়ালস হচ্ছে 3/6, और k ইকুয়ালস হচ্ছে 1/2, और k নিচে মনে মনে 1 আছে, সো k:1 ইকুয়াল হচ্ছে 1:2, और k:1 ইকুয়াল টু হচ্ছে কত 1:2, k নিচে মনে মনে 1 আছে, k:1 হচ্ছে 1:2। এখন একটা জিনিস খেয়াল করো, আমার মূল বিন্দু এই দুই বিন্দু সংযোগ সরলরেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। আমরা জানি সমত্রিখণ্ডন বিন্দুগুলা দুইটা বিন্দু সংযোগ সরলরেখাকে 1:2 আর 2:1 অনুপাতে বিভক্ত করে। দুইটা বিন্দু সংযোগ সরলরেখাকে যদি কেউ 1:2 অথবা 2:1 অনুপাতে বিভক্ত করে সে তার সমত্রিখণ্ডন বিন্দু। ঠিক আছে, সমত্রিখণ্ডন বিন্দুগুলো 1:2 আর 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা নিশ্চিত যে মূল বিন্দুটা কি করছে, এই দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে সমত্রিখণ্ডিত করছে, অর্থাৎ সমত্রিখণ্ডন বিন্দুর একটা। সো আমার প্রথম অংশের প্রমাণ কিন্তু দেখানো হইলো, ঠিক আছে, দেখানো কিন্তু শেষ যে আমার মূল বিন্দু হচ্ছে এই দুই বিন্দু সংযোগ সরলরেখার সমত্রিখণ্ডন বিন্দুর একটি। কারণ সমত্রিখণ্ডন বিন্দু হওয়ার শর্ত হচ্ছে যে 1:2 বা 2:1 অনুপাতে বিভক্ত করতে হবে। সো মূল বিন্দু 1:2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে মূল বিন্দু হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দুর একটি। অপর বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে, অপর বিন্দুর স্থানাঙ্ক ধরো এই বিন্দুটা, সেটা আমি জানি না, এটা বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমি এগুলো যদি একটু নাম দিয়ে দিই, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, সাপোজ এটা ও বিন্দুই ধরি, আর এটা হচ্ছে সি বিন্দু। তো এখন এই সি বিন্দু কি ও বি এর মধ্যবিন্দু, সি বিন্দু কি অবশ্যই কি হবে ও বি এর মধ্যবিন্দু। হ্যাঁ,
কারণ এই অংশ তো সমান, এগুলো তো সমত্রিখণ্ডন বিন্দু, অর্থাৎ প্রত্যেকটা পোর্শন হচ্ছে সমান সমান। তাহলে হচ্ছে সি হচ্ছে ও বি এর মধ্যবিন্দু। তো আমরা তো মধ্যবিন্দুর কনসেপ্টকে কাজে লাগায় সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। মধ্যবিন্দুর বের করার সূত্র কি? সাইডের দুইটার যোগফল বাই 2, মানে ভুজ দ্বয়ের যোগফল বাই 2, গুটি দ্বয়ের যোগফল বাই 2। তো এখানে ভুজের মান হচ্ছে 0, এখানে ভুজের মান হচ্ছে 6, তাহলে 0 + 6/2, আর কোটি দ্বয়ের যোগফল বাই 2, কোটির মান হচ্ছে 0, এখানে হচ্ছে 4, তাহলে 0 + 4/2। তাহলে হচ্ছে আমার কিন্তু এই সি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। 0 + 6 মানে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 0 + 4 মানে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,2, অর্থাৎ অপর সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে 3,2। একটা সমত্রিখণ্ডন বিন্দু মূল বিন্দু, অপর সমত্রিখণ্ডন বিন্দু হচ্ছে 3,2। আমাদের প্রমাণ শেষ। প্রশ্ন নম্বর 4-এর 3, দেখাও যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে অক্ষরেখাদ্বয় অর্থাৎ এক্স অক্ষ ও ওয়াই অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করে বিভাজন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা ধরে নিলাম প্রদত্ত বিন্দু দুইটা হচ্ছে x1 y1 আর একটা স্থানাঙ্ক হচ্ছে x2 y2। প্রথম বিন্দুটা হচ্ছে 2, -2, 2, -2। তাহলে এদিকে কোথাও আরেকটা বিন্দু হচ্ছে -1, 4, -1, 4। ওকে, এদিকে কোথাও হয়তো। সো এই দুইটা বিন্দুকে যদি আমি কানেক্ট করি, এই বিন্দুটা হচ্ছে এ আমার প্রথম বিন্দু 2, -2, আর এই বিন্দুটা হচ্ছে বি, সাপোজ এটা হচ্ছে -1, 4। এবি রেখা এক্স অক্ষ দ্বারা পি বিন্দুতে আর ওয়াই অক্ষ দ্বারা কিউ বিন্দুতে ছেদ হয়েছে। সো এটা আমরা ভাইবা নিলাম। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই পি কিউ হচ্ছে এদের সমত্রিখণ্ডন বিন্দু, অর্থাৎ পি কিউ রেখা দ্বারা এ বি রেখাটা সমান 3 ভাগে বিভক্ত হইছে। এটা প্রমাণ করার জন্য আমাদের দেখাইতে হবে পি হচ্ছে এই রেখাকে 1:2 অনুপাতে আর কিউ হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করে। যদি আমরা এটা দেখাইতে পারি তাহলে আমাদের কাজ শেষ, কারণ আমরা হচ্ছে জানি সমত্রিখণ্ডন বিন্দুগুলোর সংযোগ রেখাকে 1:2 এবং 2:1 অনুপাতে বিভক্ত করে। ওকে, একই সাথে আমাদের পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্কগুলো বের করতে হবে। একটা জিনিস বলি, পি বিন্দুটা আমার কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষে। এক্স অক্ষে আমরা জানি কি, এই যে এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষে ওয়াই এর মান 0, আর কিউ বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষে এক্স এর মান 0 থাকে। ওকে, এইটা আর এটা আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা প্রথমত ধরে নেই যে এক্স অক্ষ এবি রেখাকে k:1 অনুপাতে বিভক্ত করে। কত অনুপাতে? k:1। আমরা জানি যখন অজানা অনুপাত আমাদের বের করতে হয় তখন অনুপাতটাকে এরকম ধরতে হয়, something:1, মানে k:1, m:1, t:1। সো এক্স অক্ষ এবি রেখাকে k:1 অনুপাতে বিভক্ত করে এটা আমরা ধরছি। তাহলে এইটা হচ্ছে আমার m1 আর এই 1 হচ্ছে m2। তাহলে এই বিন্দুতে, হ্যাঁ, অর্থাৎ এই যে পি বিন্দুটাতে এক্স অক্ষের উপর যে বিন্দুটা আছে এই বিন্দুতে আমরা জানি হচ্ছে কোটির মান 0। আমরা কোটি নির্ণয় সূত্র কি জানি? কোটি নির্ণয় সূত্র হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই ভ্যালুটা হচ্ছে 0। সো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই দেই, m1 এর ভ্যালু কত? m1 ধরছি 1 কে, আর y2 এর ভ্যালু কত? y2 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 1 × 4 মানে 4। m2y1, m2 ধরছি হচ্ছে সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে, m1 হচ্ছে আমার k আর y2 হচ্ছে 4, তাহলে 4k। m2 হচ্ছে 1 আর y1 ধরছি -2কে, 1 আর -2 মানে -2। আর এই যে নিচের অংশটা ছিল এটা কিন্তু এই পাশে 0 সাথে গুণ হয়ে 0ই হয়ে গেছে। সো উপরের অংশে মান বসালাম আর নিচের অংশটা 0 সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে। সো এখান থেকে আমরা 4k = পাচ্ছি 2। হ্যাঁ, তাহলে k = কত? 2/4। কাটাকাটি করলে k = হচ্ছে 1/2, অর্থাৎ k:1 মানে কত? k:1 হচ্ছে 1:2। ওকে, তার মানে এই পি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। তার মানে পি অবশ্যই কিন্তু কি এদের সমত্রিখণ্ডন বিন্দুর একটা, অর্থাৎ এক্স অক্ষ দ্বারা এরা সমত্রিখণ্ডিত হয়। এক্স অক্ষ দ্বারা, হ্যাঁ, এক্স অক্ষ সমত্রিখণ্ডন বিন্দুর একটা বিন্দু। ওকে, অনুরূপভাবে আমাদের কিউ হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দুর আরেকটা, সেটাও প্রুফ করতে হবে। তার আগে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পি বিন্দুর বুজটা বের করে নিব, কারণ আমাদের এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে বলছে। তো বুজ নির্ণয়ের সূত্র আমরা কি জানি? যে বুজ নির্ণয়ের সূত্র হচ্ছে যে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন কিন্তু আমরা m1 m2 এর এক্সাক্ট ভ্যালুটা জানি। হ্যাঁ, m1 মানে হচ্ছে 1 আর m2 মানে হচ্ছে 2। সো এখানে ভ্যালুগুলো যদি বসাই দেই, m1 হচ্ছে 1 আর x2 হচ্ছে আমার -1, তাহলে হচ্ছে -1। m2 মানে হচ্ছে 2 আর x1 হচ্ছে +2, তাহলে 2 দুগুণে 4 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে 1 + 2, তাহলে হচ্ছে 3/3।
তাহলে হচ্ছে 1, তাহলে বুঝটা হচ্ছে আমার বুঝের মান হচ্ছে 1, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,0, অর্থাৎ এ বি, হ্যাঁ, প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ হচ্ছে 1,0 বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এক্স অক্ষ কি করছে? 1,0 বিন্দুতে ছেদ করছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই এর জন্য ঠিক একইভাবে কাজ করব, যে ওয়াই অক্ষকে দেখাবো যে ওয়াই অক্ষ উপর অবস্থিত যে বিন্দুটা আছে অর্থাৎ কিউ বিন্দু সমত্রিখণ্ডন বিন্দুর একটা, এবং এই কিউ বিন্দুটার স্থানাঙ্কটা আমরা বের করব। সো আমরা যেহেতু ওয়াই অক্ষ কত অনুপাতে ছেদ করছে সেটা বের করতে হবে। সো আমরা এটা ধরে নেই হচ্ছে এটা t:1, আগেরটা কি s:1 ধরছি, তার মানে এটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য m1, এটা হচ্ছে m2। তো ওয়াই অক্ষে হচ্ছে বুঝের মান 0 হয়, অর্থাৎ m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই ভ্যালুটা হচ্ছে 0 হবে, এই ভ্যালুটা 0। সো এখানে মানগুলো যদি আমি বসাই দেই, m1 হচ্ছে আমরা টিকে ধরতেছি, আর x2 হচ্ছে -1, তাহলে -1 ইন্টু টি মানে -t প্লাস m2x1, m2 হচ্ছে 1 আর x1 হচ্ছে 2, তাহলে +2, আর এই নিচের যে পোর্শনটা আছে এটাই পাশে 0 সাথে গুণ হইলে 0 হয়ে যাবে। সো -t = -2, আর আমরা বলতে পারি t = 2, t এর নিচে মনে মনে 1 আছে, 2 এর নিচে 1 আছে, অর্থাৎ আমরা বলতে পারি t:1 = হচ্ছে 2:1। অর্থাৎ কিউ বিন্দুটা এই এ বি সংযোগ রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। আমরা জানি কি 1:2 2:1 এই বিন্দুগুলো কি হয়? সমত্রিখণ্ডন বিন্দু হয়। তাহলে কিউ হচ্ছে এ বি এর আরেকটা সমত্রিখণ্ডন বিন্দু, পি একটা সমত্রিখণ্ডন বিন্দু ছিল, কিউ আরেকটা সমত্রিখণ্ডন বিন্দু, অর্থাৎ পি কিউ রেখা পি কিউ বিন্দুগুলা এ বি এর সমত্রিখণ্ডন বিন্দু দ্বয়, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা এ বি রেখাটি সমান 3 ভাগে বিভক্ত হয়েছে, এটা আমাদের প্রমাণিত। সরি দেখাইতে বলছিল। সো দেখানো হইল যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ প্রদত্ত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে। এখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে, কাজটা হচ্ছে আমার এই বিন্দুটা কিন্তু বের করতে বলছিল। সো বিন্দুটার এক্স এর মান আমি জানতাম, কোটির মান জানতাম না। কোটি যদি বের করি, কোটি হবে কি m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। জাস্ট m1 m2 এর ভ্যালুগুলো বসাই দেই, এখানে y এর ভ্যালু বসাই দেই। সো প্রথম হচ্ছে m1 y2, এখানে m1 m2 এর ভ্যালু কত? এখানে m1 হচ্ছে 2 আর m2 হচ্ছে 1। সো আমার হচ্ছে প্রথমে m1 y2, m1 এর ভ্যালু হচ্ছে 2 আর y2 এর ভ্যালু হচ্ছে এখানে 4, তাহলে 2 × 4 মানে 8 হয়ে যায়। হ্যাঁ, সো আমি ডিরেক্টলি 8ই লিখা দেই। আর হচ্ছে m2 হচ্ছে 1 আর y1 হচ্ছে -2, তাহলে -2 ডিভাইডেড বাই 2 + 1, তাহলে 8 এর থেকে 2 গেলে থাকে হচ্ছে 6, 6/3 মানে হচ্ছে 2। তাহলে এই বিন্দুটা অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2, কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 0,2, কিউ 0,2, অর্থাৎ ওয়াই অক্ষ হচ্ছে এই প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 0,2 বিন্দুতে ছেদ করে, এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ হচ্ছে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা প্রদত্ত বিন্দুদের সংযোগ রেখা সমত্রিখণ্ডিত হয়। প্রশ্ন নম্বর 4 এবি রেখাংশটি P3,3 এবং Q8,5 বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়, এবি এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ওকে, সো আমার এ বিন্দুর স্থানাঙ্ক আমি মনে মনে চিন্তা করলাম যে x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। আমরা ধরলাম এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, এদের সমত্রিখণ্ডন বিন্দু সাপোজ পি আর কিউ। পি বিন্দুর স্থানাঙ্ক 3 3 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,5। একটা জিনিস চিন্তা করো, পি কিন্তু এ কিউ এর মধ্যবিন্দু, পি এ কিউ এর মধ্যবিন্দু, পি এ কিউ এর মধ্যবিন্দু, তাহলে হচ্ছে পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু যেহেতু, তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র কি জানি যে সাইডের দুই বিন্দুর যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে এখানে এ বিন্দুর বুঝ হচ্ছে x1 আর কিউর হচ্ছে 8, তাহলে বুঝ দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 করলে আমি মধ্যবিন্দুর বুঝ পাবো, সেটা হচ্ছে 3। আবার কুটি দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 করলে y1 + 5/2 করলে y1 + 5/2 করলে আমি হচ্ছে মধ্যবিন্দুর কুটি পাবো। সো x1 + 8 ইকুয়াল 3 × 6। সো x1 = হচ্ছে 6 - 8 or x1 = -2। আর এখানে y1 + 5 y1 + 5 = 3 × 6 or y1 = হচ্ছে 6 - 5 or y1 = হচ্ছে 1। ওকে, তাহলে আমার এই এ বিন্দুর স্থানাঙ্ক আমার বের হয়ে গেল, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,1। একইভাবে আমরা যদি চিন্তা করি হচ্ছে কিউ হচ্ছে পিবি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে কি পিবি এর মধ্যবিন্দু, পিবি এর মধ্যবিন্দু,
তাহলে আমরা যদি কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে যাই, কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সাইডের দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। ভুজের ক্ষেত্রে ভুজ দ্বয়ের যোগফল, তাহলে এখানে ভুজ হচ্ছে 3, এখানে হচ্ছে x2, 3 প্লাস x2 বাই 2 ইকুয়াল হচ্ছে 8, আর 3 প্লাস y2 বাই 2, 3 প্লাস y2 বাই 2 ইকুয়াল টু হচ্ছে 5। ভুজ দ্বয়ের যোগফল বাই 2 ইকুয়াল টু ভুজের মান, আর কোটি দ্বয়ের যোগফল বাই 2 হচ্ছে কোটির মান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3 প্লাস x2 ইকুয়াল, এখানে 8 দুগুণে 16, और x2 इक्वल टू হচ্ছে 16 माइनस 3, और x2 इक्वल হচ্ছে 13, আর এখানে 3 প্লাস y2 ইকুয়াল পাচ্ছি 5 দুগুণে 10, और y2 ইকুয়াল পাচ্ছি 10 মাইনাস 3 और 7। তাহলে হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13,7। ওকে, আমাদের এই হচ্ছে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক। আমাদের এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছিল। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13,7। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 5-এর 1, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক দেওয়া আছে। এ ও বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত হলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? ওকে, আমরা একটু ছবিটা এঁকে নিচ্ছি যে এ বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে 3,5, বি বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে 7,-1, আর সি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, ধরলাম হচ্ছে আলফা বিটা সাপোজ। ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক হচ্ছে 7,2। সো আমাদের ভুজগুলোকে আমি একটু চিহ্নিত করে নিলাম সবার, আর কোটিগুলোকে আমি একটু সবুজ মার্ক করে চিহ্নিত করে নিলাম। সো আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের কি ফর্মুলা জানি? যে ভরকেন্দ্রের ভুজ অর্থাৎ 7 ইকুয়াল কি হবে? শীর্ষবিন্দুগুলোর ভুজের যোগফল ডিভাইডেড বাই 3। শীর্ষবিন্দুগুলোর ভুজ হচ্ছে 3, 7 আলফা। দেখো আমি নীল কালি দিয়ে যেগুলো লিখছি 3 প্লাস 7 প্লাস আলফা, মানে যেগুলো নিচে নীল কালি দিয়ে মার্ক করে দিছি ডিভাইডেড বাই 3। একইভাবে কোটি নির্ণয়ের জন্য ভরকেন্দ্রের কোটির স্থানাঙ্ক হবে শীর্ষগুলোর কোটির যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে এখানে ভরকেন্দ্রের কোটি হচ্ছে 2 ইকুয়াল হবে শীর্ষগুলোর কোটির স্থানাঙ্ক, তাহলে 5 মাইনাস 1 আর বিটা, তাহলে 5 মাইনাস 1 প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এখানে আমরা 3 আর 7 যদি গুণ করি 3 7 21 ইকুয়াল হচ্ছে এখানে পাচ্ছি 3 আর 7 10, 10 প্লাস আলফা, আর এখান থেকে আমরা এই 10 এই পাশে আসলে 21 মাইনাস 10 হচ্ছে আলফা, আর আলফা ইকুয়াল লিখতে পারি হচ্ছে 11, আর এখানে 3 দুগুণে 6, 6 ইকুয়াল 5 মাইনাস 1 হচ্ছে 4 প্লাস বিটা। সো বিটা ইকুয়াল লিখতে পারি হচ্ছে 6 মাইনাস 4, আর বিটা ইকুয়াল পাচ্ছি হচ্ছে 2। তার মানে আলফা বিটার মান পাচ্ছি হচ্ছে 11 আর 2। তাহলে হচ্ছে এই যে সি বিন্দু অপর শীর্ষবিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে 11,2। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 5-এর 2, এখানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। বলছে যদি ত্রিভুজটির ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে এইটা দেখাও। আচ্ছা, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক যদি আমি দেখি, আমরা একটু লেখা নিচ্ছি যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক একটা হচ্ছে a t1 স্কয়ার, 2a t1, আর একটা হচ্ছে a t2 স্কয়ার, 2a t2, একটা হচ্ছে a t3 স্কয়ার, 2a t3। ওকে, সো আমরা এই ত্রিভুজের ভরকেন্দ্রটা নির্ণয় করি। ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র কি? যে ভরকেন্দ্রের ভুজ হয় কি? শীর্ষগুলোর ভুজের যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে a t1 স্কয়ার, a t2 স্কয়ার, a t3 স্কয়ার। সো a t1 স্কয়ার প্লাস a t2 তার স্কয়ার প্লাস a t3 তার স্কয়ার ডিভাইডেড বাই 3, আর কোটির স্থানাঙ্ক হবে শীর্ষগুলোর কোটির যোগফল ডিভাইডেড বাই 3। সো 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ডিভাইডেড বাই 3। ওকে, তো এখন এই যে ভরকেন্দ্রটা আছে, এই ভরকেন্দ্রটা যদি এক্স অক্ষের উপর হয় তাহলে এটা দেখাইতে বলছে। আচ্ছা, ভরকেন্দ্র এক্স অক্ষের উপর, আমরা জানি কোনো বিন্দু এক্স অক্ষের উপর যদি হয় তাহলে তার কোটির মান কত? কোটি হচ্ছে 0, কোটি ইকুয়ালস টু 0। এক্স অক্ষে কোটি অলওয়েজ 0 হয়। সো এই বিন্দুটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়ে থাকে তাহলে তার কোটি হচ্ছে এইটা, এটার মান অবশ্যই 0। সো এটাকে আমরা 0 লিখতে পারি, অর্থাৎ 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ইকুয়াল হচ্ছে ডিভাইডেড বাই 3 ইকুয়াল হচ্ছে আমরা 0 লিখতে পারি। আর এখান থেকে এই যে 3 এই জিনিসটা নিচে ছিল, এই পাশে এসে উপরে গুণ হইলে 3 আর 0 হয়ে যাবে। এই পাশে থাকবে 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3।
এই যে 3 ইন্টু 0, এই অংশটা 0 হয়ে গেল। এখানে প্রত্যেকটা পদেই 2a আছে, যদি আমি 2a কমন নেই পাবো হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল আমি এখানে কি পাচ্ছি 0। ওকে, সো এই 2a যদি অপর পাশে চলে যায় ভাগ হয়ে কি থাকবে এখানে t1 প্লাস t2 প্লাস t3, আর এখানে থাকবে 0/2a, এই অংশটাও 0, সুতরাং t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়ালস টু হচ্ছে 0। সো এইটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছিল যে দেখাও, যে হ্যাঁ দেখাও। সো আমাদের দেখানো হইল। ওকে, আমরা চলে যাই পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 6-1, এত এত বিন্দুতে সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে না নির্ণয় করো এবং হচ্ছে বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করো। প্রথমত বলছে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে। আমরা কি জানি, যে আমরা জানি আমার যদি কোনো একটা অনুপাত বের করতে হয়, হ্যাঁ, যে এই দুই বিন্দু বিভক্ত করছে, এই অনুপাতটা বের করতে হবে, তাহলে আমাদের অনুপাতটা কি ধরতে হবে, যে সামথিং ইজ টু 1। হ্যাঁ, এই ফরম্যাটে ধরলে আমার জন্য কি হবে, ক্যালকুলেশন সুবিধাজনক হবে। অর্থাৎ আমি ধরলাম হচ্ছে k:1, এক্স অক্ষ এই দুই বিন্দুগুলোকে আমরা চিন্তা করলাম x1 y1 আর একটা হচ্ছে x2 y2। এই দুই বিন্দু সংযোগ রেখাকে এক্স অক্ষ k:1 অনুপাতে বিভক্ত করছে। এই k:1টা আমরা বের করে ফেলবো। ওকে, সো এখানে k:1 চিন্তা করলে k হচ্ছে আমার m1, কারণ আমরা সূত্র শিখছিলাম m1 m2 দিয়া, আর 1 হচ্ছে m2। এখন এক্স অক্ষে আমরা একটা তথ্য জানি যে এক্স অক্ষে সবসময় কোটির মান 0 হয়। এক্স অক্ষে অলওয়েজ কোটির মান কত হয়, 0। তাহলে এক্স অক্ষে কোটি 0। সো কোটি নির্ণয় সূত্র কি, হ্যাঁ, দুইটা বিন্দুর m1:m2 অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে তার কোটি নির্ণয় সূত্র কি? কোটি নির্ণয় সূত্র হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়ালস টু হচ্ছে 0। সো এই নিচের অংশটা এই 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, আর উপরের অংশটার মান যদি আমি বসাই m1y2, m1 হচ্ছে আমরা কে ধরতেছি, আর y2 হচ্ছে এখানে -10, তাহলে -10k, দেন হচ্ছে m2y1, m2 হচ্ছে এখানে 1 আর y1 হচ্ছে 7, তাহলে হচ্ছে 1 × 7 মানে 7, আর নিচের পোর্শনটা কিন্তু এই 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে। সো -10k ইকুয়ালস টু হচ্ছে -7, और k ইকুয়ালস টু যেটা হবে -7/-10, মাইনাস বাদ কে নিচে 1 আছে, সো k:1 ইকুয়াল টু হচ্ছে 7:10। ওকে, k:1 হচ্ছে 7:10। ওকে, তাহলে এক্স অক্ষ এই দুই বিন্দু সংযোগ রেখাকে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এক্স অক্ষ এই দুই বিন্দুর সংযোগ রেখাকে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। ওকে, এটা আমাদের হচ্ছে বের করা হলো। আরেকটা প্রশ্ন বের করতে বলছে এই বিন্দুটার ভুজ নির্ণয় করো। সো আমরা ভুজটাও নির্ণয় করি। ভুজ নির্ণয় সূত্র কি, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই কত, m1 প্লাস m2। m1 m2 মান কিন্তু আমরা এখন জানি, m1 মানে 7 আর m2 মান হচ্ছে 10। সো মানগুলো যদি এখানে বসাই দেই, m1x2, m1 হচ্ছে 7, x2 মান হচ্ছে -5, তাহলে হচ্ছে -35, m2 হচ্ছে 10, x1, তাহলে হচ্ছে x1 হচ্ছে 7, 7 × 10 হচ্ছে 70 ডিভাইডেড বাই m1 প্লাস m2, অর্থাৎ 7 প্লাস 10, 7 আর 10 হচ্ছে 17, তাহলে উপরে হয় -35 প্লাস 70 মানে 35 ডিভাইডেড বাই 17। তাহলে এটাই হচ্ছে বিভাজন বিন্দুর ভুজ। বিভাজন বিন্দুর ভুজ এক্স অক্ষ প্রদত্ত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে 7:10 অনুপাতে বিভক্ত করছে, আর বিভাজন বিন্দুটার ভুজ হচ্ছে 35/17। বিভাজন বিন্দুর ভুজ হচ্ছে 35/17। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। 6-2-তে বলা হয়েছে যে আমার এক্স অক্ষ এবি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, যেখানে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক 2, -5, এটাই বিন্দুর স্থানাঙ্ক, আর 2, 3। ওকে, তো এ বিন্দু এটা হচ্ছে x1 y1 বিন্দু, আর এটা হচ্ছে x2 y2 বিন্দু। আমার এক্স অক্ষ এবি রেখাকে আমি ধরলাম k:1 অনুপাতে বিভক্ত করে। আমরা কি জানি, যখন আমাদের একটা অনুপাত বের করতে বলা হয় তখন অনুপাতটাকে আমার m1:m2 না ধরে k:1 ধরতে হয়, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়। সো এখন আমরা কি জানি যে এক্স অক্ষের উপর কোনো বিন্দুতে কোটির মান 0, এক্স অক্ষে কোটি ইকুয়াল 0। তাহলে আর কোটি নির্ণয়ের সূত্র কি, এক্স অক্ষ যে বিন্দুতে এদের সংযোগ রেখাকে ছেদ করছে ওই বিন্দুর কোটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে যে বিন্দুটা অন্তর্বিভক্ত করে তার কোটি নির্ণয়ের সূত্র হচ্ছে m1
y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে ফর্মুলা। সো এখন খেয়াল করো, এই যে নিচের অংশটা আছে এটা এই পাশে এসে 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, আর উপরের অংশগুলোর যদি আমরা মান বসাই m1 y2, m1 এর ভ্যালু হচ্ছে এখানে k, যে এই অনুপাতটা আমরা ধরে নিছি এটা হচ্ছে m1:m2, m1 হচ্ছে k, y2 হচ্ছে 3, তাহলে 3k প্লাস m2 y1, m2 মান হচ্ছে 1 আর y1 হচ্ছে -5, তাহলে 3k - 5 ইকুয়ালস টু হচ্ছে 0। আর আমরা এখান থেকে লিখতে পারি 3k ইকুয়ালস টু হচ্ছে 5, আর k ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে 5/3। দেখো এখানে k এর নিচে মনে মনে 1 আছে, তাহলে k:1 ইকুয়াল হচ্ছে 5:3। ওকে, তাহলে k:1 হচ্ছে 5:3। তাহলে আমরা অনুপাতটা কিন্তু পায়ে গেলাম, হ্যাঁ, যে এ বি রেখাংশকে x অক্ষ হচ্ছে 5:3 অনুপাতে বিভক্ত করে। এবার আমাদের কাছে জানতে চাইছে বিভাজন বিন্দুটার ভুজ, ঠিক আছে, বিভাজন বিন্দুর স্থানাঙ্কও জানতে চাইছে। তাহলে আমাদের ভুজটা লাগবে, কারণ কোটি তো আমরা জানি 0 যেহেতু x অক্ষের উপর। তাহলে ভুজটা কি হবে? ভুজের সূত্র হচ্ছে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। সো m1x2, m1 এর মান হচ্ছে এখানে আমার কত 5, এই যেটা হচ্ছে আমার m1 5, x2 হচ্ছে 2, তাহলে 5 × 2 হচ্ছে 10, তারপর হচ্ছে m2, m2 এর ভ্যালু হচ্ছে 3, m2 x1 হচ্ছে 2, তাহলে 3 × 2 হচ্ছে 6 ডিভাইডেড বাই m1 প্লাস m2, 5 + 3, তাহলে 10 আর 6 হচ্ছে 16, আর নিচে 5 আর 3 হচ্ছে 8, 16কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে আমার যে বিভাজন বিন্দুটা সেটার বুধ হচ্ছে 2, আর বিন্দুটা x অক্ষে হওয়ায় তার কোটি হচ্ছে 0। তাহলে বিভাজন বিন্দুটা x অক্ষের উপর যে বিন্দুটা এই রেখাংশকে বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,0। বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,0। আমরা চলে যাব পরের প্রশ্নে, 6-3। আমাদের এখানে দুইটা বিন্দু দিচ্ছে, বলছে এই বিন্দু দুইটাকে আমরা চিন্তা করলাম, একটা x1 y1 আর একটা x2 y2। এই দুই বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আমরা একটু বোঝার সুবিধাতে এটার একটা চিত্র এঁকে নিচ্ছি, যে আমার তো এই দুই বিন্দু সংযোগ রেখাকে x অক্ষ আমি ধরলাম k:1 অনুপাতে বিভক্ত করে। এইটাই আমাদেরকে বের করতে হবে। আমরা জানি যখন কোনো একটা অজানা অনুপাতকে বের করতে হয়, মানে হচ্ছে একটা অজানা অনুপাত বের করতে হবে, তখন অনুপাতটাকে আমরা m1:m2 না ধরে k:1 ধরবো, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হয়, হ্যাঁ, ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে এখানে m1 হচ্ছে k আর m2 হচ্ছে 1কে বোঝায়। তাহলে আমরা প্রথমত এই বিন্দুটা যেহেতু x অক্ষের জন্য বের করতেছি, আমরা ধরছি যে x অক্ষের উপর বিন্দুটা এই অনুপাতে বিভক্ত করছে। আমরা জানি x অক্ষে কোটির মান 0, কোটির মান 0। আমরা কোটি নির্ণয়ের সূত্র কি জানি? যে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে কোটি নির্ণয়ের সূত্র হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। প্রশ্ন মতে এইটা ইকুয়াল হচ্ছে 0, হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু বিন্দুটা x অক্ষের উপর, x অক্ষে হচ্ছে কোটির মান 0, সো এই নিচের অংশটা এই 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেল। আমাদের এখানে কি থাকতেছে? m1 y2 প্লাস m2 y1 ইকুয়ালস হচ্ছে 0। আমরা যদি মানগুলা বসাই দেই, দেখো m1 মানে আমার কত? m1 হচ্ছে আমরা k কে ধরতেছি, আর y2 হচ্ছে -7, তাহলে -7k প্লাস m2 y1, m2 হচ্ছে আমরা 1কে ধরতেছি, আর y1 হচ্ছে 3, 1 × 3 মানে 3 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে -7k ইকুয়ালস টু হচ্ছে -3, আর k ইকুয়ালস টু হচ্ছে -3/-7, or k:1 ইকুয়াল টু হচ্ছে 3:7। ওকে, সো এই হচ্ছে অনুপাতটা, k:1 হচ্ছে 3:7, অর্থাৎ x অক্ষ এই দুই বিন্দু সংযোগ রেখাকে 3:7 অনুপাতে বিভক্ত করে। এবার আমরা বের করব y অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে। ওকে, সো আমরা এই পোর্শনটাকে রিমুভ করে নেই, এই অংশগুলা। সো y অক্ষের জন্য আমার something:1 ধরতে হবে। আমি ধরি হচ্ছে t:1, y অক্ষ t:1 অনুপাতে এই দুই বিন্দু সংযোগ রেখাকে বিভক্ত করে। y অক্ষের উপর আমরা জানি যে কোনো বিন্দুর বুজের মান 0, আর অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা জানি বুজ নির্ণয় সূত্র m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এই যে বুজের মান কত আসবে? বুজের মান হচ্ছে 0, কারণ আমরা বিন্দুটাকে y অক্ষের উপর চিন্তা করতেছি। তো এইখানে আমার m1 বলতে t কে বোঝাচ্ছি, আর m2 হচ্ছে 1 কে বোঝাচ্ছি। আমরা মানগুলো যদি এখানে বসাই দেই, দেখো এই m1 m2 এই পাশে এসে 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, হ্যাঁ, m1 হচ্ছে t আর x2 হচ্ছে 4, তাহলে 4t। দেন আমার আছে m2 x1, m2 হচ্ছে 1 আর x1 হচ্ছে -2, তাহলে 4t - 2 ইকুয়ালস টু হচ্ছে 0, আর 4t ইকুয়ালস টু হচ্ছে 2, আর t ইকুয়ালস টু হচ্ছে 2/4। কাটাকাটি গেলে আমার যেটা থাকে যে t ইকুয়াল টু হচ্ছে 1/2, t এর নিচে মনে মনে 1 আছে, তাহলে t:1 ইকুয়াল হচ্ছে 1:2। ওকে, t:1 হচ্ছে 1:2।
2, তাহলে y অক্ষ এই দুই বিন্দুর সংযোগ রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। 6-4 দুইটা বিন্দু দেওয়া হয়েছে যে এই দুই বিন্দুর সংযোগ রেখাংশকে x অক্ষ এবং y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। সো বিন্দু দুইটাকে আমরা চিন্তা করলাম x1 y1 আর একটা হচ্ছে x2 y2। ধরলাম এই বিন্দুদ্বয় সংযোগ রেখাকে x অক্ষ হচ্ছে k:1 অনুপাতে বিভক্ত করে, কারণ আমরা জানি যখন অজানা অনুপাত নির্ণয় করতে হয় তখন সামথিং ইজ টু 1 এই আকারে অনুপাতটা ধরতে হয়। এখানে k হচ্ছে আমার m1 আর 1 হচ্ছে আমার m2। x অক্ষে আমরা জানি যে কোনো বিন্দুর কোটি 0 হয়, আর অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে কোটি নির্ণয় সূত্র হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এই হচ্ছে কোটি, আর আমরা বিন্দুটাকে x অক্ষের উপর চিন্তা করতেছি, তাই x অক্ষে এই কোটির মানটা কত হবে? অবশ্যই 0 হবে। সো নিচের অংশটাই 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেল, আর উপরের অংশের মানগুলো যদি আমরা বসাই m1 y2, m1 হচ্ছে k আর y2 এর মান হচ্ছে 5, তাহলে 5k, দেন হচ্ছে m2 y1, m2 এর মান 1 আর y1 এর মান হচ্ছে -1, তাহলে -1 ইকুয়ালস টু 0। আর আমরা লিখতে পারি 5k ইকুয়ালস টু হচ্ছে 1 আর k ইকুয়ালস টু হচ্ছে 1/5। এর নিচে মনে মনে 1 আছে, তাহলে k:1 ইকুয়ালস টু হচ্ছে 1:5। ওকে, সো সেম অঙ্ক যদি আমরা এবার y এর জন্য করি, আমাদের এই উত্তরটা আসছে x এর জন্য, অর্থাৎ x অক্ষ এই প্রদত্ত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে 1:5 অনুপাতে বিভক্ত করে। এবার y অক্ষের জন্য আমরা একটা অনুপাত ধরে নেই। y অক্ষের জন্য আমরা অনুপাতটা ধরলাম হচ্ছে p:1, y অক্ষের জন্য অনুপাতটা ধরলাম হচ্ছে p:1, অর্থাৎ এটা আমার m1, এটা হচ্ছে m2। y অক্ষে আমরা জানি ভুজের মান 0, আর বিভাজন বিন্দুর অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় সূত্র হচ্ছে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই হচ্ছে কত? m1 প্লাস m2 ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে যেহেতু বিন্দুটা আমরা y অক্ষের উপর নিতেছি, তাই ভুজের মান কি হবে? 0 হবে। y অক্ষে যে কোনো বিন্দুর ভুজ 0 হয়, সো এই অংশটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। উপরে আমার আছে হচ্ছে m1 x2, m1 হচ্ছে p আর x2 হচ্ছে এখানে 2, তাহলে 2p প্লাস m2 x1, m2 হচ্ছে 1 আর x1 হচ্ছে -3, তাহলে 2p -3 ইকুয়ালস টু হচ্ছে 0, আর 2p ইকুয়াল হচ্ছে +3 আর p ইকুয়ালস টু হচ্ছে 3/2। ওকে, p এর মান হচ্ছে 3/2। এখানে p এর নিচে মনে মনে আছে 1 আর এখানে হচ্ছে 3/2, তাহলে আমরা বলতে পারি কি যে p:1 হচ্ছে 3:2, অর্থাৎ প্রদত্ত বিন্দুদ্বয় সংযোগ রেখা y অক্ষ দ্বারা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। y অক্ষ দ্বারা 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আমরা চলে যাব পরের প্রশ্নে। 6-5 নাম্বার প্রশ্ন। আমাদেরকে p এবং q দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে pq রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। PQ যে রেখাংশ আছে এটাকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। সো আমি জানি না, আমি ধরলাম হচ্ছে k:1 অনুপাতে বিভক্ত করে, কারণ আমরা জানি যদি অজানা অনুপাত নির্ণয় করতে হয় তাহলে অনুপাতটাকে আমার k:1 বা something:1 এই ফর্মে ধরে নিতে হয়। তাহলে এটা হচ্ছে আমার m1 আর এই 1 হচ্ছে আমার m2। তো x অক্ষের উপর কোনো বিন্দুর কোটির মান হচ্ছে 0 হয়, ঠিক না? x অক্ষের উপর কোনো বিন্দুর কোটি 0 হয়। আমরা বিভাজন বিন্দুর কোটি অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে নির্ণয় করার সূত্র জানি যে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল কত? 0। হ্যাঁ, কোটির মান হচ্ছে, হ্যাঁ, কোটি নির্ণয় সূত্র হচ্ছে এটা। আর এই বিন্দুটা যেহেতু x অক্ষের উপর অবস্থিত, তাই x অক্ষের উপর কোনো বিন্দুর কোটি হচ্ছে 0 হয়। সো নিচের পোর্শনটা এই 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, উপরের অংশটা থাকবে। এখানে আছে হচ্ছে আমার m1 y2, হ্যাঁ, m1 y2। সো m1 হচ্ছে k আর y2 হচ্ছে এখানে -5, তাহলে -5k, দেন হচ্ছে m2 y1, m2 এর মান হচ্ছে 1 আর y1 এর মান হচ্ছে 3, তাহলে 1 আর 3 গুণ হলে হচ্ছে 3 ইকুয়ালস টু হচ্ছে 0, আর -5k ইকুয়াল হচ্ছে -3, আর আমরা লিখতে পারি k ইকুয়ালস টু হচ্ছে -3/-5। ওকে, সো k এর মান আমরা পাচ্ছি 3/5, বা এটাকে আমি বলতে পারি যে k এর নিচে মনে মনে 1 আছে, সো পুরো ব্যাপারটাকে বলতে পারি k:1 হচ্ছে 3:5। তাহলে আমরা এই কাঙ্ক্ষিত অনুপাতটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ x অক্ষ এই PQ বিন্দুদ্বয় সংযোগ রেখাকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, সো এটাই আমাদের কাছে জানতে চাইছিল। আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নম্বর 7-1। এবিসিটি আয়তক্ষেত্রে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমার কাছে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা আয়তক্ষেত্র চিন্তা করি। আমি যতটা সম্ভব ভালো আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করতেছি। ওকে, আমরা একটা আয়তক্ষেত্র আঁকলাম। এখানে এ বি সি বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক বলছে 3,2, বি বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে 2,-1, সি বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে 8,-3, আর চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক এটা আমি জানি না, সাপোজ আমি ধরলাম আলফা বিটা। বলছে এই ডি এর স্থানাঙ্ক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো।
তাহলে আমাদের দুইটা টাস্ক আছে, হচ্ছে ডি এর স্থানাঙ্ক বের করতে হবে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এইখানে আমি ধরলাম এ আর সি অর্থাৎ এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। এসি আর বিডি কর্ণ পরস্পর কি করছে? ও বিন্দুতে ছেদ করছে। তাহলে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ও এসি এর মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু, ও হচ্ছে কি এসি কর্ণের মধ্যবিন্দু। তাহলে আমি ও বিন্দুর স্থানাঙ্ক কি পাইতেছি? ও বিন্দুর স্থানাঙ্ক আমরা যেটা পাবো যে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সাইডের দুইটা যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল বাই 2, কুটিদ্বয়ের যোগফল বাই 2। তো এখানে এ বিন্দুতে ভুজ হচ্ছে 3, সি বিন্দুতে 8, 3 + 8 বাই 2। আবার কোটিগুলো হচ্ছে 2 আর -3, তাহলে হচ্ছে -3 + 2 ডিভাইডেড বাই 2। মধ্যবিন্দু নির্ণয় সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। আবার ও কিন্তু বিডি কর্ণেরও মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক। সো বিডি এর মধ্যবিন্দু ধরে যদি আমরা ও বিন্দুর স্থানাঙ্ক বের করি, সেক্ষেত্রেও কি হবে? মধ্যবিন্দু নির্ণয় সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। তো এখন আমার এখানে বি আর ডি বিন্দুর ভুজগুলো হচ্ছে 2 আর আলফা, তাহলে 2 + আলফা বাই 2, আর কুটিদ্বয় হচ্ছে -1 আর বিটা, তাহলে -1 + বিটা বাই 2। সো আমরা দুইটা ভাবে ও বিন্দুর স্থানাঙ্ক বের করছি। যেহেতু এই দুইটা ও একই বিন্দু, ও তো একই বিন্দু, তাহলে তার ভুজগুলা ভুজের সমান হবে আর কুটিগুলা কুটির সমান হবে, মানে এই অংশ আর এই অংশ সমান, আর এই অংশ কি হবে? সমান হবে। ওকে, তাহলে আমরা 3 + 8/2, 3 + 8/2 ইকুয়াল লিখতে পারি 2 + আলফা বাই 2, আর -3 + 2/2 ইকুয়াল লিখতে পারি -1 + বিটা বাই 2। সো এই অংশ সমান। সো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, খুব সহজেই কিন্তু আমরা আলফার মান পাওয়া যাবে। এখানে 2 বাদ, 3 আর 8 হচ্ছে 11, 11 = 2 + আলফা, এই 2 এই পাশে আসলে 11 - 2 হচ্ছে আলফা, আর আলফা = হচ্ছে আমার 9। আর এইখান থেকে আমরা যেটা পাবো, এখানে উভয় পক্ষে নিচে 2 বাদ, -3 + 2 হচ্ছে -1 = -1 + বিটা, और -1 এই পাশে আসলে +1, 1 - 1 = বিটা, और বিটা = কত? 0। ওকে, তাহলে আলফা হচ্ছে 9 আর বিটা হচ্ছে 0, তার মানে আমরা হচ্ছে ডি বিন্দুর যে মিসিং আমার শীর্ষবিন্দুটা ছিল তার স্থানাঙ্ক আমি পেয়ে গেছি। ওকে, এটা হচ্ছে 9,0। আমি এটা তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা এখানে আমরা বসাই দিই। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,0, 9,0। এবার আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের দিকে। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করা যাবে খুব সহজে। এখানে দৈর্ঘ্য হচ্ছে এবি, এবিকে আমরা দৈর্ঘ্য বলতে পারি এবি ইনটু, আর প্রস্থ হচ্ছে বিসি, বিসি। ওকে, সো এবি মানে কি? এ আর বি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এ আর বি। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? ভুজদ্বয়ের যোগফল তার স্কয়ার প্লাস কুটিদ্বয়ের যোগফল তার স্কয়ার। তাহলে এখানে ভুজের মান হচ্ছে 3 আর এখানে ভুজের মান হচ্ছে 2, তাহলে 3 - 2 হচ্ছে 1 তার স্কয়ার, কোটি হচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে -1, 2 এর থেকে -1 করলে +1 হয়ে যাবে, তাহলে 2 + 1 মানে 3, 3 কে স্কয়ার করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 9। এটা হচ্ছে এবির মান। আর বিসি যদি করি, তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা ভাঙা করতে পারো। যেমন আমি বিসিটা যদি ভাঙা দেখাই, তাহলে বি আর সি বিন্দুর জন্য 8 - 2 তার হোল স্কয়ার প্লাস -3 - 1, মাইনাস +1, তাহলে -3 + 1 তার স্কয়ার। সো এখানে আমরা যেটা পাচ্ছি 1 + 9 মানে 10, আর এখানে যেটা পাচ্ছি 8 - 2 হচ্ছে 6, স্কয়ার করলে 36, আর -1 + 3, -1 + 3 মানে কত? -2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 4। ওকে, তো এখন আমরা যেটা পাচ্ছি √10 √40। তাহলে এরা যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা একটা রুট দিয়ে লিখতে পারি 10 × 40 মানে √400, 400কে রুট করলে আমরা পাবো হচ্ছে 20। তাহলে উত্তরটা হচ্ছে 20। এই যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 7-2। হ্যাঁ, এবিসিডি বর্গক্ষেত্রে 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে। চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাইছে। সো আমরা একটা বর্গক্ষেত্র আইকা নিচ্ছি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,8, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9, -5, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, -6, আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম আলফা বিটা। ওকে, তো এখন এই যে বর্গক্ষেত্র আছে এর কর্ণদ্বয় ধরলাম হচ্ছে ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে।
ওকে, তাহলে ও হচ্ছে এসি কোণের মধ্যবিন্দু, সেই হিসাব করলে ও বিন্দুর স্থানাঙ্ক কি দাঁড়ায়? ও বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ায় হচ্ছে যে মধ্যবিন্দু, যেহেতু মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে বুজদ্বয়ের যোগফল বাই 2 কুটিদ্বয়ের যোগফল বাই 2। এখানে বুজ হচ্ছে -4 আর এখানে 8, তাহলে -4 + 8 ডিভাইডেড বাই 2, আর কুটি হচ্ছে -6 আর 8, তাহলে -6 + 8 ডিভাইডেড বাই 2। আবার আমরা যদি বিডি কোণের কথা চিন্তা করি, ও কিন্তু বিডি কোণের মধ্যবিন্দু, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা যেটা পাচ্ছি যে বুজদ্বয়ের যোগফল বাই 2, তাহলে 9 + আলফা ডিভাইডেড বাই 2 কুটিদ্বয়ের যোগফল বাই 2। এখানে কুটির মান হচ্ছে -5 আর হচ্ছে বিটা, তাহলে -5 + বিটা ডিভাইডেড বাই 2। এই দুটোটা সেম বিন্দু হওয়ায় তাদের বুজগুলা, হ্যাঁ, এই বুজ আর এই বুজ সমান হবে, আর এই কুটি আর এই কুটি কিন্তু সমান হবে, কারণ দুটোটা কিন্তু একই বিন্দু। তাহলে হচ্ছে এই অংশ এই অংশের সমান, এইটা এটার সমান, এইটা এটার সমান। সো এখান থেকে আমরা লিখতে পারি যে -4 + 8/2 = 9 + আলফা বাই 2, এবং -6 + 8/2 = -5 + বিটা বাই 2। সো এখানে আমরা নিচে 2 বাদ দিয়ে দিলাম, -4 + 8 হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 9 + আলফা, এই 9 এই পাশে চলে আসলে হচ্ছে 4 - 9 ইকুয়াল হচ্ছে আলফা, আর আলফা ইকুয়ালস টু হচ্ছে -5। আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি এই 2 বাদ, -6 + 8 হচ্ছে 2 ইকুয়াল -5 + বিটা, এই -5 এই পাশে আসলে হচ্ছে +5, 5 + 2 ইকুয়ালস টু হচ্ছে বিটা, আর বিটা ইকুয়ালস টু কত? 7। সো আমি আলফা বিটা পেয়ে গেলাম, অর্থাৎ আমার যে মিসিং বিন্দুটা ছিল সেই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে -5,7। সো -5,7, এটা হচ্ছে আমার চতুর্থ যে শীর্ষবিন্দু তার স্থানাঙ্ক। এবার আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, যে কোনো বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। যদি আমরা এবি নেই তাহলে এবি তার স্কোয়ার, তাহলে এবি মানে এ আর বি বিন্দুর দূরত্ব, যেহেতু স্কোয়ার আছে রুটটা নেওয়া লাগবে না, শুধু আমরা দূরত্ব নির্ণয়ের বাকি পোর্শনের কাজটা করলেই হবে। তাহলে দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের কি করতে হয়? বুজদ্বয়ের বিয়োগফল তার স্কোয়ার। তাহলে এখানে বুজ হচ্ছে 8 আর এখানে হচ্ছে 9, 8 - 9 তার স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের বিয়োগফল 8 - -5 অর্থাৎ +5 তার স্কোয়ার। 8-এর থেকে 9 গেলে হচ্ছে -1 তার স্কোয়ার, আর 8 আর 5 হচ্ছে 13 তার স্কোয়ার। সো 1 স্কোয়ার মানে 1, আর 13 স্কোয়ার হচ্ছে 169, তার মানে 170 বর্গ একক। সো এটাই হচ্ছে আমার উত্তর, 170 বর্গ একক। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 170 বর্গ একক, আর চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক হচ্ছে -5,7। প্রশ্ন নম্বর 7-এর 3, এবিসিডি সামান্তরিকের এবিসি শীর্ষতয়ের স্থানাঙ্ক যথাক্রমে এত 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 হলে ডি এর স্থানাঙ্ক কত? এবিসিডি সামান্তরিক, ওকে, আমার এই হচ্ছে ধরলাম এবিসিডি সামান্তরিক। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, -1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,3, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,6, আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম আলফা বিটা। এসি আর বিডি কর্ণদ্বয় ধরলাম পরস্পর হচ্ছে ও বিন্দুতে ছেদ করছে, তাহলে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে সেই হিসেবে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্কের নিয়ম অনুযায়ী ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। এখানে এ বিন্দুতে ভুজ হচ্ছে -2 আর সি বিন্দুতে হচ্ছে 1, তাহলে -2 + 1/2, আবার কুটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে -1 + 6/2, -1 + 6/2। এটা হচ্ছে ও বিন্দুর, যেহেতু ও এসি এর মধ্যবিন্দু। আবার ওকে যদি আমরা বিডি এর মধ্যবিন্দু হিসেবে চিন্তা করি, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক হবে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, আলফা + 1/2, অ্যান্ড দেন হচ্ছে বিটা, কুটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, বিটা + 3 ডিভাইডেড বাই 2, বিটা + 3 ডিভাইডেড বাই 2। এখন এই দুটোটা যেহেতু একই বিন্দু, তাহলে বুজের সমান আর কুটি অবশ্যই কুটির সমান। সেখান থেকে আমরা লিখতে পারি যে -2 + 1/2 ইকুয়াল হচ্ছে আলফা + 1/2, আর এই অংশ থেকে আমরা লিখতে পারি -1 + 6/2 ইকুয়াল বিটা + 3/2। সো আমার উভয় পক্ষে এখানে 2 বাদ, -2 + 1 মানে -1 ইকুয়াল টু হচ্ছে আলফা + 1, এই 1 এই পাশে আসলে -1 - 1 সমান আলফা, আর আলফার ভ্যালু হচ্ছে -2। আর এখান থেকে আমরা যেটা পাই নিচে 2 বাদ, -1 + 6 হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে বিটা + 3, এই 3 এই পাশে আসলে 5 - 3 ইকুয়াল টু হচ্ছে বিটা, তাহলে 5-এর থেকে 3 গেলে 2, তাহলে বিটার মান হচ্ছে 2।
ওকে, তো আলফার মান -2, বিটার মান হচ্ছে +2। তাহলে এই যে চতুর্থ শীর্ষবিন্দু ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2 +2, হ্যাঁ, -2 +2। আমরা চলে যাব পরের প্রশ্নে 7-এর 4। কোন সামান্তরিকের একটি কোণের প্রান্ত বিন্দুদ্বয় এত হলে এবং তৃতীয় শীর্ষবিন্দু এত হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নেই। ধরি এটা হচ্ছে এবিসিডি সামান্তরিক, এ বি সি ডি, এবিসিডি সামান্তরিক। এর কর্ণদ্বয় হচ্ছে এসি আর বিডি পরস্পর ও বিন্দুতে মিলিত হইছে, হ্যাঁ, ও বিন্দুতে ছেদ করছে। তাহলে একটা কর্ণ ধরলাম, এসি কোণের প্রান্তদ্বয় হচ্ছে 3 - 4 -6,5, 3, -4 আর হচ্ছে -6,5। আর বিডি কোণের বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, -1। জানতে চাইছে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, এটাকে ধরলাম আমরা আলফা বিটা। ও হচ্ছে এসি কোণের মধ্যবিন্দু, সেই হিসেবে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজদ্বয়ের মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি, যে ভুজদ্বয়ের যোগফল বাই 2, কুটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে এখানে এসি কোণের ভুজগুলো হচ্ছে -6 আর 3, তাহলে -6 + 3/2, আর কুটি হচ্ছে 5 আর -4, তাহলে -4 + 5/2। ওকে, আবার ও হচ্ছে বিডি কোণেরও মধ্যবিন্দু, তাহলে হচ্ছে -2 + α/2, -2 + α/2, আবার -1 + β/2, -1 + β/2। যেহেতু ও বিন্দু বিডি কোণেরও মধ্যবিন্দু, তাহলে দুইটা ওয়েতেই আমরা ও বিন্দুর স্থানাঙ্ক যেহেতু বের করছি, তাহলে এই যে এই দুটোটাই ও বিন্দু, এইটাও ও বিন্দু, এটাও ও বিন্দু, তাহলে বুজের সমান হবে, কুটির সমান হবে। এখানে -6 + 3, তাহলে -6 + 3/2 ইকুয়াল হবে -2 + α/2, -2 + α/2। আবার -4 + 5/2, -4 + 5/2 ইকুয়াল -1 + β/2। ওকে, তো এখানে এই 2 বাদ, -6 + 3 হচ্ছে -3 ইকুয়াল হচ্ছে -2 + আলফা। এই 2 এই পাশে আসলে 2 - 3 ইকুয়ালস হচ্ছে আলফা, আর আলফা ইকুয়ালস টু -1। আর এখান থেকে 2 বাদ গেলে -4 + 5 হচ্ছে 1 ইকুয়াল টু -1 + বিটা। এই -1 এই পাশে আসলে 1 + 1 ইকুয়ালস টু বিটা, আর বিটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে +2। তাহলে আমার যে চতুর্থ শীর্ষবিন্দু যেটা মিসিং, সেটার স্থানাঙ্ক হচ্ছে -1,2, -1,2। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,2। আমরা চলে যাব পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 7-এর 5। এবিডি বিন্দুদ্বয় এবিসিডি রম্বসের শীর্ষবিন্দু হয়, তবে অপর শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক এবং রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমরা একটা রম্বস আঁকি। রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান কিন্তু কর্ণদ্বয় পরস্পর অসমান, বা একটা কোনো সমকোণ নয়, হ্যাঁ, এরূপ একটা চতুর্ভুজকে আমরা রম্বস বলি। এ বি সি ডি এর কর্ণ এসিবিডি ও বিন্দুতে ছেদ করছে। ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,5, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,9, সি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, ধরলাম আলফা বিটা, সেটাই বের করতে হবে। আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,8। সো ও হচ্ছে এসি কোণের মধ্যবিন্দু, তাহলে সেই হিসেবে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মধ্যবিন্দুর নিয়ম অনুযায়ী ভুজদ্বয়ের যোগফল বাই 2। ও এ আর সি বিন্দুর ভুজ হচ্ছে 2 আর আলফা, তাহলে 2 + α/2, আর কুটিগুলো হচ্ছে 5 আর বিটা, তাহলে 5 + β/2 মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র অনুযায়ী। আবার ও হচ্ছে বিডি কোণেরও মধ্যবিন্দু, সেই হিসাব অনুযায়ী ভুজদ্বয়ের যোগফল বাই 2 যদি আমি করি, তাহলে 6 + 5, 6 + 5/2, আর হচ্ছে 8 + 9/2, কুটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এই দুটোটা একই ও বিন্দুর স্থানাঙ্ক, তাহলে বুজ অবশ্যই বুজের সমান, কুটি অবশ্যই কুটির সমান। তাহলে হচ্ছে 2 + α/2, 2 + α/2 ইকুয়াল 6 + 5/2। ওকে, বুজের সমান লিখতে পারি, কুটির সমান লিখতে পারি। তাহলে 5 + β/2 ইকুয়াল হচ্ছে 8 + 9/2। সো আমার এই 2 কাটা, 2 + আলফা, 2 + আলফা ইকুয়াল টু হচ্ছে 6 + 5 মানে 11, আলফা ইকুয়ালস টু হচ্ছে 11 - 2 মানে হচ্ছে 9। এখানে 2 কাটা, বিটা + 5 ইকুয়াল হচ্ছে 8 আর 9 হচ্ছে 17, তাহলে হচ্ছে বিটা ইকুয়াল হবে হচ্ছে 17 - 5 মানে হচ্ছে 12। তাহলে আমার যে মিসিং বিন্দুটা ছিল অর্থাৎ সি, হ্যাঁ, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম। সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে কত, 9,12, হ্যাঁ, 9 আর 12, 9, 12। ওকে,
এবার হচ্ছে এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই ম্যাথের আমাদের আরেকটা প্রশ্ন আছে যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু কর্ণগুলার গুণফল। কর্ণগুলো হচ্ছে এসি আর বিডি, এসি ইন্টু বিডি। সো এটাই হবে উত্তর। তাহলে হাফ ইন্টু এসি মানে কি? এ আর সি বিন্দুর দূরত্ব, তাহলে √2 - 9 তার স্কোয়ার প্লাস 5 - 12 তার স্কোয়ার। সো এটা হচ্ছে এসি কোণের দৈর্ঘ্য। আর বিডি কোণের ক্ষেত্রে বি আর ডি বিন্দু নেই, 6 - 5 তার স্কোয়ার প্লাস 8 - 9 তার স্কোয়ার। সো আমরা যদি ক্যালকুলেশন করি যেটা পাবো হাফ ইন্টু 2 - 9 হচ্ছে 7, 7কে স্কোয়ার করলে হচ্ছে 49, 5 - 12কে করলে হচ্ছে -7, এটাকে স্কোয়ার করলেও 49, আর এখানে হচ্ছে 6 - 5 হচ্ছে 1, স্কোয়ার করলে 1, 8 - 9 হচ্ছে -1, এটাকে স্কোয়ার করলে 1। সো আমরা পাচ্ছি হচ্ছে হাফ ইন্টু √2টা 49 ইন্টু √2। ওকে, তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, হাফ ইন্টু √2 ইন্টু 49কে রুট করলে হবে 7 ইন্টু √2। সো এই দুইটা √2 মিলা গুণ হইলে কি হবে? 2। ওই 2 এর সাথে এটা কাটা যাবে, হ্যাঁ, থাকবে হচ্ছে 7। উত্তরটা হবে হচ্ছে 7 বর্গ একক। উত্তরটা হবে আমার 7 বর্গ একক। সো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 7 বর্গ একক। সো আমার এই ম্যাথটা সলভড। আমরা চলে যাব পরের প্রশ্নে। 7-এর 6, যে বর্গের একটি কোণের প্রান্তবিন্দু হচ্ছে এই দুইটা, সেই বর্গের অপর কোণের প্রান্তবিন্দুদ্বয় নির্ণয় করো। দেখো, আমরা একটা বর্গ আঁকা নিচ্ছি, এ বি সি ডি বর্গটা। এটার কর্ণগুলো হচ্ছে এসি আর বিডি। সাপোজ বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বি বিন্দুর স্থানাঙ্ক সাপোজ 5,0 আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,4। ওকে, 9,4। হ্যাঁ, এই বিডি কোণের প্রান্তবিন্দুদ্বয় দেওয়া আছে। তো এখন আমি ধরলাম এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে XY। এখানে এটা যেহেতু বর্গক্ষেত্র, এ বি আর বিডি কিন্তু সমান। এ বি আর বিডি সমান, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব, সরি, এ বি আর এডি সমান, দুঃখিত, এ বি আর এডি। এ থেকে বি এর দূরত্ব, এ থেকে ডি এর দূরত্ব সমান। তাহলে এ থেকে বি এর দূরত্বটা কত? √, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, আমরা বর্গ করে দিই, হ্যাঁ, ওই পক্ষে বর্গ করি, তাহলে আর রুটটা নিতে হইল না, তাহলে রুট বাদ দিয়া। তাহলে এ থেকে বি পর্যন্ত যেটা হবে, এ বি স্কোয়ার হবে হচ্ছে x - 5 তার স্কোয়ার প্লাস y - 0 তার স্কোয়ার। আর এডি স্কোয়ার হচ্ছে এ থেকে ডি এর দূরত্ব, তাহলে সেক্ষেত্রে হবে x - 9 তার স্কোয়ার প্লাস y - 4 তার স্কোয়ার। সো এখন আমরা যদি হোল স্কোয়ারের সূত্র করি, a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার - 2ab করলে হবে এখানে 10x প্লাস b স্কোয়ার হচ্ছে 25, আর এখানে y - 0 হচ্ছে y তার স্কোয়ার ইকুয়াল, এখানে x - 9 তার হোল স্কোয়ার হচ্ছে x স্কোয়ার মানে a স্কোয়ার - 2ab। 2ab করলে আমি পাবো 9 × 18x প্লাস b স্কোয়ার হচ্ছে 9 × 18x আর b স্কোয়ার হচ্ছে 9 নং 81। সো আমি এই পোর্শনটাকে সূত্র করে এটা পাইছি। আবার একটা সূত্র আছে y - 4 তার হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা যেটা পাবো y - 4 হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সূত্র যদি আমি এখানেও করি, তাহলে a স্কোয়ার - 2ab অর্থাৎ 8y প্লাস b স্কোয়ার। সো আমরা সবগুলো জিনিসকে যদি একসাথে নিয়ে আসি, আমরা যেটা পাবো, বা আমরা x স্কোয়ার y স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি। সো এখানে যদি নিয়ে আসি x স্কোয়ার - 10x প্লাস 25, আচ্ছা 25টাকে আমি ওই পাশে নিয়ে যাব, প্লাস y স্কোয়ার, 25কে আমি ডান পাশে নিয়ে আসবো। আর এই x স্কোয়ার y স্কোয়ার আর হচ্ছে এই যে 18x, এগুলোকে আমি বাম পাশে নিয়ে আসতেছি, -x স্কোয়ার প্লাস 18x মাইনাস y স্কোয়ার। ওকে, আমি এই জিনিসটা আর এই জিনিসটাকে এই পাশে আনছি। তাহলে এখানে কি কি রইল? 81 আর 16। আমি এটা একসাথে অ্যাড করে ফেলতে পারি। 81 আর 16 হচ্ছে 97 মাইনাস 8y, আর এখানে ছিল হচ্ছে 25 এই পাশে এসে -25 হচ্ছে। তাহলে এই x স্কোয়ার কাটা, y স্কোয়ার কাটা, -10x প্লাস 18x হচ্ছে 8x ইকুয়াল যেটা হচ্ছে
97 মাইনাস 25 করলে 5 আছে 7 হবে হচ্ছে 2 হলে 2 আছে 9 হবে 7 হলে 72 মাইনাস 8y। সো এখানে সবাইকে 8 দিয়ে ভাগ করা যায়। যদি আমরা 8 দিয়ে ভাগ করি x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 9 মাইনাস, এটা y ছিল 9 মাইনাস y। সো x ইকুয়াল টু আমরা পাইলাম 9 মাইনাস y। ওকে, এইখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু বর্গক্ষেত্র তাই এবি আর বিডি কিন্তু এবি আর এডি কিন্তু সমান। তাহলে আমরা এইখানে লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখতে পারি চাইলে, কারণ এইটাও এবি এইটাও এবি, এবি আর এবি তো সমান। তাহলে এবি স্কোয়ার এখানেও লিখতে পারি এবি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে গেল 2ab স্কোয়ার। ওকে, বিডি মানে কি বি আর ডি বিন্দু দূরত্ব, হচ্ছে বি আর ডি বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে 9 মাইনাস 5 তার স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 তার স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার। হ্যাঁ, ওকে, তাহলে 2ab মানে হচ্ছে এ আর বি বিন্দুর দূরত্ব, অর্থাৎ x মাইনাস 5 তার স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার স্কোয়ার। সো এখানে 9 মাইনাস 5 হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 4 মাইনাস 0 হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইকুয়াল 2 ইন্টু, আচ্ছা আমরা x এর মানটা বসাই দিই। আমরা x মানে কি জানি যে 9 মাইনাস y, তাহলে x এর মানটা যদি এখানে বসাই দেই তাহলে 9 মাইনাস y মাইনাস 5 তার স্কোয়ার প্লাস y স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি কি পাবো 16 যোগ 16 32। সো 32কে এখানে 32 চিন্তা করো, আর এখানে 2 আছে, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 32 এর অর্ধেক এখানে 16 আর এখানে 2 2 কাটা, আর এখানে 9 মাইনাস 5 মানে আসলে 4, তাহলে 4 মাইনাস y হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি পাবো 16 মাইনাস 8y প্লাস y স্কোয়ার প্লাস y স্কোয়ার। সো আমরা যেটা পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যেটা এই 16 আসলে কাটা যাবে একই পাশে আনলে। সো এখানে 8y এই পাশে আসলে প্লাস 8y ইকুয়াল টু হচ্ছে 2y স্কোয়ার, আর আমরা 2 দিয়ে ভাগ করলে 4y সমান হচ্ছে y স্কোয়ার, আর y স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে যদি আমরা y কে কমন নেই তাহলে y কমন নিলে y মাইনাস 4 ইকুয়ালস টু 0। সুতরাং y ইকুয়ালস টু 0 অথবা y মাইনাস 4 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়ালস টু 4। ওকে, সো y এর সম্ভাব্য আমরা দুইটা মান পাইছি 0 অথবা 4। তাহলে x এর মানটা কি হবে, x ছিল হচ্ছে আমার 9 মাইনাস y, না তাই তো ছিল, আমরা একটু চেক করে দেখি x কি ছিল, x ছিল হচ্ছে 9 মাইনাস y। তাহলে যদি আমার y ইকুয়ালস টু 0 হয় তাহলে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হবে হচ্ছে 9 মাইনাস 0 অর্থাৎ 9, আবার x ইকুয়াল টু 9 মাইনাস y, y যদি 4 হয় তাহলে 9 মাইনাস 4 ইকুয়ালস হচ্ছে 5। তাহলে বিন্দুটার সম্ভাব্য স্থানাঙ্ক হচ্ছে 9,0 অথবা 5,4। তাহলে আমার চতুর্থ শীর্ষবিন্দু অর্থাৎ মিসিং যে শীর্ষবিন্দুটা আছে সেটার স্থানাঙ্ক 9,0 অথবা 5,4, এই দুইটার একটা হইতে পারে। সি বিন্দুর আমার সম্ভাব্য দুইটা মান বের হইছে, একটা হচ্ছে 5,4 অথবা হচ্ছে, তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 54 আর 90 পাইলাম। এ বিন্দুর স্থানাঙ্ক 54 হইতে পারে 90 হইতে পারে। আমরা প্রথমত 54 চিন্তা করে সি বিন্দুর স্থানাঙ্ক বের করার চেষ্টা করব। এসিবিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু আবার বিডি এর মধ্যবিন্দু, ও কিন্তু দুই কর্ণেরই মধ্যবিন্দু, ঠিক আছে, ও হচ্ছে এসিরও মধ্যবিন্দু বিডিরও মধ্যবিন্দু। সেক্ষেত্রে আমরা যদি এসি এর ভুজ বের করি, ধরলাম সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, তাহলে আমরা যদি সি বিন্দুর এসি এর মধ্যবিন্দু বের করি, বুঝটা বের করি, তাহলে কি হবে এসির মধ্যবিন্দু ও দুইটা যদি বুঝ বের করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে 5 আর এখানে আলফা, তাহলে 5 প্লাস আলফা বাই 2। আবার ও বিডির মধ্যবিন্দু এখান থেকে যদি বুঝ বের করি, যেহেতু একই বিন্দু তাহলে বুঝগুলো কি হবে সেম হবে, তাহলে সেই হিসেবে ও বিন্দুর বুঝ হচ্ছে 9 প্লাস 5 বাই 2, 9 প্লাস 5 বাই 2। সো এখান থেকে এখানে উভয় পক্ষে 2 বাদ, আলফা ইকুয়ালস টু যেটা হবে এই 5 ওই পাশে গেলে 9 প্লাস 5 মাইনাস 5, এইটা কাটা, আলফার মান হচ্ছে 9। আবার আমরা যদি একইভাবে কোটিটা নির্ণয় করে ফেলি, ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, সেই হিসেবে কোটি হচ্ছে বিটা প্লাস 4/2। আবার ও বিন্দু হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, তাহলে সেই হিসেবে কোটি হচ্ছে 4 প্লাস 0/2। সো 2 বাদ, বিটা প্লাস 4 উভয় পক্ষে 4 বাদ গেলে বিটার মান আমরা পাচ্ছি 0। তাহলে
যদি আমার এ বিন্দু হয় 5 4, তাহলে বি বিন্দুটা অবশ্যই সি বিন্দুটা অবশ্যই 9,0। ওকে, আবার আমরা অন্যভাবেও চিন্তা করতে পারতাম যে আমার যদি এ বিন্দুকে আমরা 9,0 চিন্তা করি তাহলে সি বিন্দু কি হবে। সো একইভাবে আমরা যদি বের করার চেষ্টা করি যে আমার এ বিন্দু হচ্ছে 9,0, তাহলে সি হচ্ছে আলফা বিটা, তাহলে হচ্ছে এই আলফা বিটা বের করার চেষ্টা করব। ও এসি এর মধ্যবিন্দু, তাহলে তার বুঝ হচ্ছে 5 প্লাস আলফা বাই 2 মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। আবার ও হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, সেই হিসেবে ও বিন্দুর বুঝ হচ্ছে 5 প্লাস 9/2, কারণ আমরা জানি মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে হ্যাঁ বুঝদ্বয়ের যোগফল বাই 2 কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে ও বিন্দুর বুঝ আমি দুইভাবে বের করলাম, একবার এসি এর মধ্যবিন্দু ধরে, একবার বিডি এর মধ্যবিন্দু ধরে। 2 2 বাদ, তাহলে হচ্ছে 5 প্লাস আলফা ইকুয়াল টু 5 প্লাস 9। আবার এ বিন্দুর স্থানাঙ্ককে যদি আমরা 9,0 ধরি তাহলে হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক কী হয় সেটা আমরা বের করার চেষ্টা করব। ওকে, তাহলে হচ্ছে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে ও বিন্দুর বুঝ কত হবে? এখানে আমরা এটাকে এখন আর কনসিডার করব না, এই বিন্দুটাকে এই বিন্দু হচ্ছে 9,0 ধরবো। তাহলে হচ্ছে মধ্যবিন্দুর বুঝ কি? বুঝদ্বয়ের যোগফল, পার্শ্ব দুইটা বিন্দুর বুঝের যোগফল বাই 2, তাহলে এখানে হচ্ছে বুঝ হচ্ছে আলফা, এখানে হচ্ছে 9, আলফা প্লাস 9/2। আর এই ও আবার বিডির মধ্যবিন্দু, তাহলে হচ্ছে এক্ষেত্রে বিডির মধ্যবিন্দু হিসাব করলে ও এর বুঝ আসে 5 প্লাস 9/2। উভয় পক্ষে 2 2 বাদ, এই 9 এই পাশে আসলে -9 কাটা যাবে, আলফা ইকুয়ালস হচ্ছে 5 প্লাস 9 -9, এটা কাটা, তাহলে আলফার মান পাইছি হচ্ছে আমরা 5। ওকে, আর যদি আমরা বিটা অর্থাৎ কোটি বের করতে চাই ঠিক অনুরূপভাবে এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে বিটা, তাহলে 0 প্লাস বিটা বাই 2, এটা হচ্ছে ও বিন্দুর কোটি। আবার এই দিক থেকে যদি ও বিন্দুর কোটি বের করি সেটা হচ্ছে 0 প্লাস 4/2, 0 প্লাস 4/2, তাহলে এই 2 2 কাটা গেলে বিটার মান আমরা পাচ্ছি হচ্ছে 4। তো সেক্ষেত্রে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক দ্বারা হচ্ছে 5 4। কখন? যদি বি বিন্দু হয়, এ বিন্দু হয় আমার 9 0। সো এই হচ্ছে আমাদের কর্ণদ্বয়ের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। একটা হচ্ছে একে আমরা 5 4 ধরলে সি হচ্ছে 9 0, আর একে 9 0 ধরলে সি ইকুয়াল টু 5 4, অর্থাৎ অপর বিন্দুদ্বয় অপর কর্ণের প্রান্তবিন্দুদ্বয় হচ্ছে 9 0 5 4, 9 0 5 4 বা 5 4 9 0 একই কথা। সো আমরা যেভাবেই করি না কেন আমাদের উত্তর কিন্তু সেমই আসতেছে। প্রশ্ন নম্বর 7 একটি আয়তক্ষেত্রের বাহুর প্রান্তবিন্দু 2,1 6,5 এবং কর্ণের দৈর্ঘ্য 8 একক, অপর কর্ণের প্রান্তবিন্দুদ্বয় নির্ণয় করো, প্রান্তদ্বয় নির্ণয় করো। ওকে, সো আমার যেটা হইছে এখানে আমরা আয়তক্ষেত্রের ছবিটা এখানেই, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম হচ্ছে 2,1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 5, সি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না আলফা বিটা, ডিটা আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি না, এটা হচ্ছে ধরো ল্যামডা গামা ধরলাম, ল্যামডা গামা সাপোজ। ওকে, তো এখানে আমার এই যে একটা বাহুর প্রান্তবিন্দু দেওয়া আছে, আমরা সেই বাহুটাকে এ বি হিসেবে নিছি। এসি কোণের দৈর্ঘ্য আমরা ধরলাম হচ্ছে 8 একক, বিডি কোণের দৈর্ঘ্য 8 একক হবে, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়, এটাও 8 একক। আমাদের হচ্ছে এই সি আর ডি বিন্দুর সি আর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সি আর ডি বিন্দু, যদি এখানে অপর কর্ণের প্রান্তবিন্দুদ্বয় বলছে, অপর কর্ণের না, যে বাকি যে মিসিং দুইটা প্রান্তবিন্দুদ্বয় শীর্ষবিন্দুদ্বয়, এটা বের করতে হবে আমাদেরকে। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এসির দৈর্ঘ্য কত? 8। এটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। এসি ইকুয়ালস টু এখানে দেওয়া আছে 8, আর এসি স্কোয়ার ইকুয়ালস টু 8 স্কোয়ার মানে 64। এসি হচ্ছে এ আর সি বিন্দুর দূরত্ব, তার মানে তার বর্গ মানে হচ্ছে আমার রুটটা বাদ দিয়ে বাকি অংশটা, তাহলে 2 মাইনাস আলফা তার হোল স্কোয়ার বা আলফা মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এই 64 এর পাশে এসে -64 ইকুয়ালস টু 0, আর এখান থেকে লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা প্লাস 1 -64 ইকুয়ালস টু হচ্ছে 0। সো এটাকে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা মাইনাস 2 বিটা, 4 আর 1 হচ্ছে কত হয়? 4 আর 1 হচ্ছে 5, 5 থেকে -64 করলে আমরা পাবো -59 ইকুয়ালস হচ্ছে 0। আবার এবিসি একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি। ওকে, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি, যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কোয়ার।
সো এখানে এবির ভ্যালু এবি স্কোয়ারের ভ্যালু কত হবে? এবি স্কোয়ারের ভ্যালু হবে হচ্ছে 2 - 6 তার হোল স্কোয়ার, 2 - 6 তার হোল স্কোয়ার প্লাস 1 - 5 তার হোল স্কোয়ার, 1 - 5 তার হোল স্কোয়ার। আর বিসি স্কোয়ার হচ্ছে বি আর সি বিন্দুর জন্য, তাহলে আলফা -6 তার হোল স্কোয়ার প্লাস বিটা -5 তার হোল স্কোয়ার। আর এসির ভ্যালু হচ্ছে 8, এখানে হবে এসি স্কোয়ার মানে 8 স্কোয়ার। ওকে, সো 2 - 6 হচ্ছে -3 কে স্কোয়ার করলে 9, 1 - 5 হচ্ছে -4, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 16। আর এখানে আলফা -6 তার হোল স্কোয়ার হবে আলফা স্কোয়ার -12 আলফা প্লাস 36, আর বিটা -5 তার হোল স্কোয়ার হবে বিটা স্কোয়ার -10 বিটা প্লাস 25। এখানে 8 স্কোয়ার হচ্ছে 64। সো এই 64 আমার এই পাশে এসে -64 হয়ে গেল, ইকুয়ালস টু হচ্ছে 0। সো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -12 আলফা -10 বিটা, 9 আর 16 হচ্ছে 25, 25 আর 25 হচ্ছে 50, 50 আর 36 হচ্ছে 86। হ্যাঁ, 86 থেকে যদি আমার 64 যায়, ওকে, আমাদের এখানে থাকবে হচ্ছে +29 ইকুয়ালস টু 0। কোশ্চেনটা হচ্ছে কেন এখানে আমরা একটু মিস্টেক হয়েছিল, এখানে 2 - 6 হচ্ছে -4, তাকে স্কোয়ার করলে এখানে হয়তো 16। হ্যাঁ, সো আমাদের থাকলো হচ্ছে 29। এটাকে আমরা দিই 1 নং সমীকরণ আর এটাকে আমরা দিই 2 নং সমীকরণ। এখন আমরা 1 আর 2 কে যদি বিয়োগ করি তাহলে কি পাই? 1 আর 2 কে বিয়োগ করে দেই, আমার 1 নং হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -4 আলফা -2 বিটা -59 ইকুয়ালস টু 0। আর 2 নং সমীকরণ হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -12 আলফা -10 বিটা -12 আলফা -10 বিটা +29 ইকুয়ালস টু হচ্ছে 0। সো আমরা এই দুটো ইকুয়েশনকে বিয়োগ করি। হ্যাঁ, বিয়োগ মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। হ্যাঁ, সো এই আলফা স্কোয়ার বাদ, বিটা স্কোয়ার বাদ, 12 আলফা -4 আলফা হচ্ছে 8 আলফা, 10 বিটা -2 বিটা মানে হচ্ছে 8 বিটা। আর এখানে থাকে কত? যে মাইনাসের 9 9 18 8 হাতে আছে 1 3 88 ইকুয়ালস টু 0। সো যদি আমরা এটাকে 8 দিয়ে ভাগ করি, আলফা প্লাস বিটা -11 ইকুয়ালস টু 0, আর আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 11 মাইনাস বিটা। সো আলফার এই যে মানটা সেটা আমরা 1 নঙে বসাই দিই, আলফা ইকুয়াল টু 11 মাইনাস বিটা, এটা 1 নঙে যদি বসাই দিই তাহলে এখানে আলফা স্কোয়ার ছিল, তাহলে আমরা পাবো 11 মাইনাস বিটা তার স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -4 আলফা, আলফার জায়গায় 11 মাইনাস বিটা বসাই দেই, -2 বিটা -59, -2 বিটা -59 ইকুয়ালস টু হচ্ছে 0। সো এখান থেকে আমরা লিখতে পারি 121 মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করলে স্কোয়ার অর্থাৎ 121 -22 বিটা প্লাস বিটা স্কোয়ার -44 প্লাস 4 বিটা -2 বিটা -59 ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, সো বিটা স্কোয়ার হচ্ছে 2 বিটা স্কোয়ার -22 বিটা প্লাস 4 বিটা। তো এখান থেকে আমার হবে হচ্ছে 20 বিটা। এই বিটাগুলোকে যদি আমরা যোগ করি আমরা পাবো হচ্ছে -20 বিটা, আর এখানে হচ্ছে 121 মাইনাস হচ্ছে 44 -59 আমরা ক্যালকুলেশন করলে পাবো এখানে। তো এখানে আমাদের থাকে হচ্ছে 18 ইকুয়ালস টু হচ্ছে 0। সো আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি হচ্ছে বিটা স্কোয়ার -10 বিটা প্লাস 9 ইকুয়ালস টু হচ্ছে 0। সো এখান থেকে লিখতে পারি বিটা স্কোয়ার -9 বিটা মাইনাস বিটা প্লাস 9 ইকুয়ালস টু 0। সো আমরা এখান থেকে বিটা কমন নিলে হচ্ছে বিটা -9, এখান থেকে -1 কমন নিলে এখানে দ্বারা হচ্ছে বিটা -9 ইকুয়ালস টু হচ্ছে 0। সো বিটা -9 যদি আমরা কমন নেই তাহলে থাকে হচ্ছে বিটা -1 ইকুয়ালস টু হচ্ছে 0। সুতরাং বিটা -9 ইকুয়ালস টু 0 অথবা বিটা -1 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা বিটা ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 9 আর এখান থেকে বিটা ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 1। আর আমরা কিন্তু কি জানি যে আলফা ইকুয়ালস টু হচ্ছে 11 মাইনাস বিটা, আলফা ছিল হচ্ছে 11 মাইনাস বিটা। এখন বিটা যদি 9 হয় আলফা ইকুয়ালস টু হবে 11 মাইনাস 9 মানে হচ্ছে 2, আর বিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে আলফা ইকুয়ালস টু হবে 11 মাইনাস 1 অর্থাৎ হচ্ছে 10। তাহলে বিন্দুটা হয় এই 2,9 অথবা 10,1। ওকে, তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক 2,9 ধরে একবার ডি কে বের করব, আবার সি বিন্দুর স্থানাঙ্ক 10,1 ধরে একবার আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা মানে অপর যে শীর্ষবিন্দু সেটা বের করার চেষ্টা করব। এখন সি বিন্দুর স্থানাঙ্ক যদি 10,1 হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে এসি কোণের মধ্যবিন্দু
ও, ও এর বুঝ হচ্ছে 10 + 2/2। আবার বিডি কোণের মধ্যবিন্দুও কিন্তু ও, তাহলে সেক্ষেত্রে ও বিন্দুর বুঝ হচ্ছে 6 + λ/2। উভয় পক্ষে 2 বাদ, 10 আর 2 হচ্ছে 12, এই 6 পাশে আসলে -6 ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা, আর 12 - 6 মানে কত, 12 - 6 হচ্ছে 6, সো ল্যামডার ভ্যালু হচ্ছে 6। একইভাবে যদি আমরা কোটিটা নিয়ে কাজ করতাম, দেখো তাহলে হচ্ছে এসি কোণের কোটি, হ্যাঁ এসি কোণের মধ্যবিন্দু ও এর কোটি হচ্ছে 1 + 1/2। আবার বিডি কোণের মধ্যবিন্দু ও একই বিন্দু, সো ওইটার কোটি কি হইতো, কোটি স্থানাঙ্ক ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 5 + γ/2, 5 + γ/2, উভয় পক্ষে 2 বাদ, এখানে 1 + 1 হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 5 + গামা, এই 5 এই পাশে আসলে 2 - 5 ইকুয়ালস টু হচ্ছে গামা, সো গামা ইকুয়ালস টু হচ্ছে -3। ওকে, তাহলে হচ্ছে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি হচ্ছে, আমার ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ল্যামডা গামা ছিল, তাহলে 6, -3। আবার যদি আমরা সি বিন্দুর স্থানাঙ্ক হিসেবে 2,9কে চিন্তা করি, তাহলে সি বিন্দু যদি 2,9 হয়, তাহলে হচ্ছে সেক্ষেত্রে ও বিন্দুর বুঝ এসি কোণের মধ্যবিন্দু হিসেবে হবে হচ্ছে 2 + 2/2, আর বিডি কোণের মধ্যবিন্দু ও এর বুঝ হবে, এখানে এটার আমার ল্যামডা আর গামা ছিল, তাহলে হচ্ছে ল্যামডা + 6/2, ল্যামডা + 6/2। আর কোটির ক্ষেত্রে হচ্ছে 2 + 9, 1 + 9/2, 1 + 9/2 ইকুয়াল হচ্ছে 5 + γ/2। ওকে, এখানে এটা বাদ, 2 + 2 হচ্ছে 4, 4 ইকুয়াল টু ল্যামডা + 6, তাহলে 4 - 6 হচ্ছে ল্যামডা, সো ল্যামডার মান হচ্ছে -2। তাহলে এই বিন্দুর ডি বিন্দুর অন্য স্থানাঙ্কটা হইতে পারে -2, আর এখান থেকে 2 বাদ, 5 আর 9 আর 1 10, 10 - 5 ইকুয়াল টু হচ্ছে গামা, সো গামা ইকুয়াল টু হচ্ছে 5, সো -2,5, ডি হচ্ছে -2,5। তাহলে আমার সি বিন্দুর স্থানাঙ্ক যদি 10,1 হয়, তাহলে ডি বিন্দু 6, -3, আর সি বিন্দুর স্থানাঙ্ক যদি 2,9 হয়, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,5। তাহলে হচ্ছে আমার অপর প্রান্ত বিন্দুদ্বয়, এই লাল দুইটা উত্তরও হইতে পারে, আবার নীল দুইটা উত্তরও হইতে পারে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা করে উত্তর আছে। আমরা চলে যাব পরের প্রশ্নে। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন এই অধ্যায়ের, 7-এর 8। এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে এত এত, ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, আমাদের বলছে এই যে এবিসি ত্রিভুজটা, আমরা ধরলাম এই এ বি সি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু ধরলাম ডি, এটার স্থানাঙ্ক কত বলছে 2,4। সি এর মধ্যবিন্দু কত, এটাকে আমরা ই চিন্তা করলাম, এটা বলছে 5,0। আর এবি এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এফ, এটার ভ্যালু কত বলছে, এটার ভ্যালু হচ্ছে 4, -2। ওকে, তাহলে এই যে ডিইএফ ত্রিভুজটা আমাদের হইল, ওকে আমাদের বলছে কিন্তু এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে। আসলে এই ডিইএফ মধ্যবিন্দুগুলো দিয়ে যে নতুন ত্রিভুজটা হবে সেটার ভরকেন্দ্র আর এবিসি এর ভরকেন্দ্র কিন্তু সেম, তাহলে আমরা ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র বের করলেই হইল, ঠিক আছে। ডিইএফ ত্রিভুজটার ভরকেন্দ্র বের করলে কিন্তু আমার উত্তর হয়ে যাবে। তো এখন ভরকেন্দ্র নির্ণয় সূত্র কি, যে সাইডের 3টার যোগফল ডিভাইডেড বাই 3, সাইডের 3টার যোগফল মানে শীর্ষগুলোর যোগফল ডিভাইডেড বাই 3, তাহলে এই ডিইএফ ত্রিভুজের ভুজগুলো হচ্ছে 5, 2, 4, তাহলে 5 + 2 + 4 ডিভাইডেড বাই 3, আর কোটিগুলো হচ্ছে 0, -2, 4, তাহলে 0, -2, 4 ডিভাইডেড বাই 3। ওকে, আমরা এখানে যেটা পাচ্ছি 5 আর 2 হচ্ছে 7, আর 4 11, 11/3, আর এখানে 0, -2 + 4, তার মানে হচ্ছে 2, 2/3। তাহলে হচ্ছে এবিসি ত্রিভুজ বা ডিইএফ ত্রিভুজ দুটোটার ভরকেন্দ্রের স্থানাঙ্কই হচ্ছে 11/3, 2/3। ওকে, আমরা তোমরা যারা আমাদের এই অধ্যায়ের এই বইয়ের অসীম কুমার সাহা স্যারের বইয়ের অন্যান্য চ্যাপ্টারের সলভগুলো দেখতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক করে নিবা। ওকে, আর আমাদের শাহজাহান তপন স্যারের, অসীম কুমার সাহা স্যারের, ইসাক স্যারের অন্যান্য যত রাইটার আছে সব রাইটারের ক্রমাগত ভিডিওগুলো আমরা পাবলিশ করতে থাকবো। আমাদের চ্যানেলের সাথে স্টে করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর কী কী ধরনের ভিডিও তোমাদের লাগবে সেটা হচ্ছে কমেন্ট করে জানাও।